আচ্ছা দেখি আসো, এখন আমরা দেখবো হচ্ছে সেগমেন্ট সিক্সটা হচ্ছে কি ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন। ফার্স্ট অফ অল ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন জিনিসগুলো কি, এগুলোর কনসেপ্ট একটু ক্লিয়ার হওয়া উচিত। এখানে বলাই আছে ভেরিফিকেশন হচ্ছে কি, ভ্যালিডেশনটা হচ্ছে কি উই আর বিল্ড দ্য রাইট প্রোডাক্ট। আমরা একটা প্রোডাক্ট যেটা বানাবো এটা ঠিক মতো পাইছি কিনা, এটা হচ্ছে কত। ধর আমি একটা বিল্ডিং বানাইতে হচ্ছে, তাইলে আমি বিল্ডিংটা বানানোর পর বিল্ডিং বানাইছি কিনা এটা হচ্ছে কথা, অন্য কিছু যাতে না বানাই। তুমি রান্না করতে গেছো, যাতে ভাত রান্না করতে গেছো, এখানে যাতে কি না হয়, অন্য কিছু রান্না করে না আসো, ওইটা হচ্ছে বলা হচ্ছে কি ভ্যালিডেশন। তার মানে তুমি যেটা চাচ্ছ, ইউজার যেটা বানাতে চাচ্ছ ওইটাই বানাই দিতে হবে। ইউজার যদি বলে বিল্ডিং বানা দিতে, তাহলে তোমাকে বিল্ডিং বানা দিতে হবে। ইউজার যদি বলে কাঠঘর বানা দিতে, কাঠঘর বানা দিতে হবে। তুমি বিল্ডিং এর জায়গায় আরেকটা বানাইতে পারবা না। বাট বিল্ডিং যে বানাবো, বিল্ডিং এর ভিতরে র মেটেরিয়াল যেগুলো আছে, বালু, সিমেন্ট, এগুলা কি ভালো দিছো নাকি খারাপ দিছো, এটা কিন্তু ম্যাটার করতেছে না। তার মানে শুধু ম্যাটার করতেছে তুমি কি রাইট প্রোডাক্টটা বানাইতে পারছো কিনা, যে জিনিসটা ইউজার চাইছে ওই জিনিসটা বানাইতে পারছো কিনা, ওইটাকে বলা হচ্ছে কি ভ্যালিডেশন। এখানে দেখো, এটা কি করে ফাইনাল প্রোডাক্ট মেট দ্য ইউজার নিড। ইউজার নিডের যে ইউজার যে প্রয়োজন গুলো দিবে, ওই প্রয়োজনের উপর ভিত্তি করে তুমি জিনিসটা বানাবা। এটা অবশ্যই কি ডেভেলপার কি করবে, ডেভেলপ করার পরে সেটা হচ্ছে কি ভ্যালিডেশনের কাজ। তারপর এটা হচ্ছে, এটা একটা প্রসেস ইউজ করা হয়, সেটা হচ্ছে কি ডাইনামিক্যালি এই প্রসেসটার মাধ্যমে ইউজ করা হয়। তার মানে এখানে তিনটা মূল কি পয়েন্ট আছে, এগুলো একটু মনে রাখবা। একটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউজারের নিড অনুযায়ী কাজ করবে, এটা ডেভেলপমেন্টের পরের স্টেপ। তারপরে হচ্ছে এটা কি একটা ডাইনামিক প্রসেস মেনটেন করে। আর হচ্ছে ভেরিফিকেশন হচ্ছে কি, আর ইউ উইল দা প্রোডাক্ট রাইট। তার মানে তুমি যে একটা প্রোডাক্ট বানাবে এটা সঠিক উপায়ে বানাইতে হবে। ফর এক্সাম্পল, তুমি একটা সফটওয়্যার বানাচ্ছো, সফটওয়্যারের কোড, ডিজাইন, স্ট্রাকচার, আর্কিটেকচার সবগুলা কি করতে হবে, প্রপারলি মেনে তোমাকে কি করতে হবে, সফটওয়্যারটা বানাইতে হবে। তার মানে প্রত্যেকটা স্টেপে সবকিছু ঠিক আছে কিনা ওইটা কি করতে হবে, এনশিওর করতে হবে। তার মানে তুমি যে একটা তোমাকে ইউজার একটা বিল্ডিং বানাইতে বলছে, তুমি বিল্ডিং এর মধ্যে কি রড, সিমেন্ট, বালু এগুলো ঠিক মতো ইউজ করছো কিনা, ভালো মানে দিছো কিনা, ওইগুলা কি প্রত্যেকটা কি আইটেম ভালো মতো ইউজ করতেছি না, ওইটাকে বলা হচ্ছে কি ভেরিফিকেশন। তার মানে প্রত্যেকটা কোম্পানি, তুমি একটা সফটওয়্যার বানাবো, এটা প্রত্যেকটা এলিমেন্ট বা কম্পোনেন্ট কি হইতে হবে, অথেন্টিক হইতে হবে, ভালো মানের ইউজ করতে হবে, ওইটাকে বলতেছি আমরা কি ভেরিফিকেশন। তার মানে এটা হবে কখন, যখন ডেভেলপমেন্ট কাজ চালাবে তখন ওই সময়টাই ইউজ করা হবে। এটা হচ্ছে কি একটা সঠিক প্রসেস। বুঝতে পারছো? এখানে জাস্ট এটার ডেফিনেশনটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো একটু দেখবা কোথায় কি আছে, জাস্ট একটু ভালো মতো পড়বা। আর এক্সামের মধ্যে যদি আসে তাইলে ফার্স্ট অফ অল এই দুইটার এক্সপ্লেনেশনটা দিবা, তারপরে যে এক্সাম্পলটা কোয়েশ্চেনের মধ্যে উল্লেখ থাকবে, ওই এক্সাম্পল ওই সফটওয়্যার বেস করে তুমি কি করবা, ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনে কয়েক লাইন কি করবা, এক্সপ্লেনেশন করবা যে এই সফটওয়্যার তৈরি করার পরে কি কি আমাদের মেনে চলতে হয়, ইউজারের রিকোয়ারমেন্ট গুলো কি কি ছিল এগুলা। আর ভেরিফিকেশনে কি করবা, ওই সফটওয়্যার বানানোর সময় তোমার যা যা প্রয়োজনীয় জিনিস ওইখানে দেওয়া আছে ওইগুলো কিভাবে উল্লেখ করতেছো বা কিভাবে সলভ করবা, যদি কোনো সমস্যা থাকে এগুলো ভেরিফিকেশনের মধ্যে আলোচনা করে শেষ করবা। আর সফটওয়্যার টেস্টিংটা হচ্ছে কি, টেস্টিং অনেক প্রকার আছে, এটা টেস্টিং এর মূল উদ্দেশ্য হচ্ছে কি কোনো বাগ আছে কিনা এটা দেখবে। তার মানে বাগ আছে, যেখানে বাগ থাকবে এটা কি করতে হবে, ফিক্স করতে হবে। ফিক্স করতে হলে কি করতে হবে, যদি ফিক্স হয়ে যায় তাহলে কি সফটওয়্যারটা ভালো মতো পারফর্ম করবে। তার মানে এটার গোলটাই হচ্ছে কি আমাদের সফটওয়্যারকে কি করতেছে, প্রপারলি কাজ করতেছে নাকি কিনা, এটাই হচ্ছে ধরতে গেলে কি আমাদের টেস্টিং করার পরে। তার মানে বাগ মিস্টেক যত আছে সবগুলো কাজ শেষ করার পরে মেইন অবজেক্টিভ দাঁড়াবে কোনটা, আমাদের সফটওয়্যারটা ভালো মতো কাজ করতেছে কিনা। তারপর এটার গুণ হচ্ছে কি, কোনো বাগ থাকবে এটা ফিক্স করবে, আর যদি কোনো মিস্টেক থাকে ওইটা খুঁজে বের করবে। এই জন্য বিভিন্ন ধরনের কি করা হয়, টেস্টিং করা হয়। টেস্টিং বেসিক্যালি অনেক ধরনের টেস্টিং আছে, বেসিক্যালি দুইটা ওয়ে টেস্টিং করা হয়। একটা হচ্ছে সফটওয়্যার যখন ডেভেলপ হয়ে কাজ চলতে থাকে তখন চলমান সময়ে একটা কি হবে টেস্ট করা হয়, কিছু টেস্ট করা হয়, আর কিছু টেস্ট করা হবে ডেভেলপ হয়ে গেছে, সফটওয়্যারটা ডেভেলপ করে গেছে, ডেভেলপ করার পরে ইউজারের পারপাস থেকে কি হবে, কিছু টেস্টিং চেক করা হবে। তার মানে দুইটা ওয়ে, একটা হচ্ছে কি ডেভেলপার যারা ডেভেলপ করবে ওরাই চেক করবে, আবার কিছু টেস্টটা হচ্ছে কি যারা ইউজার আছে তারাই করবে। তাহলে দুইটা ক্যাটাগরি পাইছে। এই দুইটা ক্যাটাগরির মধ্যে আবারও কিছু ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপ কাজ চলতেছে ওই সময় চেক হচ্ছে, আর কিছু হচ্ছে কি কাজ শেষ হচ্ছে তারপরে চেক হচ্ছে। তার মানে একটা চলমান কাজ আছে, চলমান কাজের মধ্যেই কিছু টেস্ট করতেছি, একটা কাজ শেষ করছি টেস্ট করতেছি, একটা কাজ শেষ করতেছি টেস্ট করতেছি, আবার কিছু আছে কয়েকটা কাজ শেষ করার পর টেস্ট করতেছি। তার মানে ছোট ছোট মডিউল গুলো কি করতে হয়, টেস্ট করতে হয়, এটা মূল।
কাজটা হচ্ছে সফটওয়্যারকে কি করা, কারেক্ট করা, রিলায়েবল করা এবং হাই কোয়ালিটি। এই পয়েন্টগুলো মাথায় রাখবা, কি পয়েন্টগুলো মাথায় রেখে নিজের মতো করে কি করবা, এক্সপ্লেন করবা। আর যে টেস্টার আছে, টেস্টারের কাজ হচ্ছে কি, সে টেস্ট করে দেখবে, টেস্ট করে দেখার কিছু কি আছে, রুল এবং রেগুলেশন গুলো আছে, এগুলো জাস্ট করে নেবে, এগুলো আসার মতো কোয়েশ্চেন না। এগুলো অবজেক্টিভ টেস্টিং হচ্ছে কি, অবজেক্টিভ টেস্টিং হলো টেস্টিং প্রসেস বলে, এগুলো হচ্ছে সবই কি অবজেক্টিভ টেস্টিং বলে। টেস্টিং এর উদ্দেশ্যটা কি, এটা অবজেক্টিভ টেস্টিং। টেস্টিং যে টেস্টিং এ আসুক না কেন, ফার্স্ট অফ অল টেস্টিং এর একটু ডিসক্রিপশন আলোচনা করবা। যদি কোনো সফটওয়্যার বা ফার্মের কথা উল্লেখ থাকে, তাহলে ওই ফার্মের বেসিসে গিয়ে তুমি কি করবা, একটু টেস্টিংটা কেমন হওয়া উচিত, ওই কয়েকটা টেস্টিং আলোচনা করবো। আলোচনা করার পর লাস্টে কি করবা, এই টেস্টিং এর কয়েকটা প্রসেস আছে, এই প্রসেসের এই ডায়াগ্রামটা মাস্ট দেখবা। এটা আগে ছিল, এই ডায়াগ্রামটা একটু দেখবা। এখানে জাস্ট হচ্ছে সফটওয়্যার কনফিগারেশন এবং কি টেস্ট কনফিগারেশনের মধ্যে কাজটা কি, এখান থেকে টেস্ট ইনপুট দিব, টেস্ট রেজাল্ট যেটা পাইছি এটা কি আমরা যেটা আগে থেকে চাচ্ছি ওইটা পাইছি কিনা। যদি না পাই তাহলে কি করতে হবে, যদি বাগ থাকে ওগুলো কারেকশন করতে হবে। জাস্ট প্রসিডিউরটা লিখবা, টেস্ট যেখানে আসবে এখানে টেস্টের প্রসিডিউরটা লিখবা। টেস্টিং এর প্রসিডিউর লেখার পরে কিছু টেস্ট আছে, ফার্স্ট অফ অল হচ্ছে কি ইউনিট টেস্ট, ইন্টিগ্রিটি টেস্ট, এরকম কতগুলো ধাপ আছে, ওই ধাপগুলো মেনটেন করে জিনিসটা সলভ করতে হবে। এটা আসার মতো একটা কোয়েশ্চেন। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এবং হোয়াইট বক্স টেস্টিং। এই দুইটা হচ্ছে আমাদের ফিফথ সেমিস্টারে সিস্টেম অ্যানালাইসিস ছিল। ভালো মতো একটু দেখবো হোয়াইট বক্স টেস্টিং আর ব্ল্যাক বক্স টেস্টিংটা কোথায় ইউজ করা হয়। যদি বলে ইউজার থেকে কোনো কি নিব, ফিডব্যাক নিব, তাহলে মাস মনে করবে এখানে কি হবে, ব্ল্যাক বক্স টেস্টিংটা হবে। আর হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে কি, ফিক্স রিকোয়ারমেন্ট থাকবে, তখন আমরা হোয়াইট বক্স টেস্টিংটা ইউজ করবো। তার মানে ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে ডেফিনেশন কি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং তাদের মধ্যে পার্থক্যটা কোথায়, এটা একটু ভালো মতো শিখবা। যতটুকু মনে হয় একটা এক্সাম্পল দিয়ে দিবে এক্সামের মধ্যে, তারপর বলবে, তারপরে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, ওই রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে তোমাকে বলবে তুমি কোন টেস্ট কেস ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা অ্যাপ্লাই করবো। এখানে কোন ডিজাইনটা অ্যাপ্লাই করতে হবে ওইটা তোমাকে ওই বেসিসে বুঝে নিয়ে ওইটার উপর বেস করে কি করতে হবে, আলোচনা করতে হবে। বিশেষ করে এক্সামের মধ্যে আসলে ব্ল্যাক বক্স টেস্টিংটা আসার পসিবিলিটি বেশি, কারণ এখানে যদি ইউজার থেকে কোনো কারণে ফিডব্যাক নেওয়ার অপশন থাকে, তখনই বুঝে নিবে এটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। আর ব্ল্যাক বক্স টেস্টিং এগুলো অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো একটু ভালো মতোই দেখবা। এগুলো প্রিভিয়াসে পড়ছো আর আলোচনা করার উচিত মনে হয় না। তারপরে হচ্ছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা হচ্ছে কি, এটার মূল কাজটা হচ্ছে তুমি যে একটা গ্রাফ বা আমরা যে অ্যাপ গুলো ডেভেলপ করি, ওই অ্যাপ গুলো কয়টা মেনি, দেখো হাউ মেনি ডিফারেন্স কি পাথ এ প্রোগ্রাম ক্যান টেক ফ্রম দ্য কি স্টার্ট টু এন্ড। তার মানে একটা ডায়াগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া, তার মানে আমার একটা প্রজেক্ট শুরু করছে, এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কত ওয়ে শেষ করতে পারি, কতটা ওয়ে বা কোন কোন ওয়েতে গেলে আমি কাজটা শেষ করতে পারবো, বা কত ওয়ে কোন পথে গেলে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে, এটা মেজার করার জন্য আমরা কি করি, এখানে সাইক্লোমেট্রিক্সটা ইউজ করে থাকি। সাইক্লোমেট্রিক্স এর কাজটা হচ্ছে তুমি কি করতে পারবা, বিভিন্ন স্টেপে কি করতে পারবা, স্টার্টিং থেকে শুরু করে কোন শর্টকাটে গেলে তুমি কাজটা দ্রুত শেষ করে ফেলতে পারবা। তার মানে বিভিন্ন পথে যাওয়ার মাধ্যমে যে কাজটা শেষ হবে, ওইটার মোট কথা হচ্ছে কি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। এটা মূলত কি করা হয়, কোন একটা সফটওয়্যার ডেভেলপ করার আগে কি করে ফেলা হয়, বের করে ফেলা হয় যে আমার এই এই পাথ আছে, এই এই কাজগুলো এত এত দিনে করব, আমি কোন পাথে বা কোন কোন নিয়ম অনুসরণ করলে আমার সাইক্লো কমপ্লেক্সিটি কি করা হয়, সবচেয়ে কম আসলে যে কাজটা দ্রুত শেষ করতে পারবো, ওইটার জন্য আমরা বেসিক্যালি সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা ইউজ করে থাকি। পরে দেখবা এত কিছু দেখার দরকার নাই, এখান থেকে জাস্ট এখান থেকে কি আছে, ম্যাথ আছে, ম্যাথ গুলো একটু ভালো মতোই দেখবা। তারপরে হচ্ছে টেস্টিং ডকুমেন্টে গিয়ে টেস্ট লগ, এটাও ভেরিফিকেশন টেস্টিং এর ক্ষেত্রে কি করবা, জাস্ট টেস্টিংটা লিখবা। এটা কোথায় ইউজ করা হয়, এটা ব্ল্যাক বক্স টেস্টিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর হচ্ছে দুইটা টেস্টিং আছে, এই আলফা টেস্টিং, বেটা টেস্টিং এর আছে কি আছে অনেকগুলো টেস্টিং। এগুলো হচ্ছে কি আলফা এবং বেটা হচ্ছে একদম লাস্ট টেস্টিং। এগুলো হচ্ছে একটা সফটওয়্যার কি হয়ে গেছে, তৈরি করে ফেলছে, তৈরি করার পরে এই আলফা টেস্টিংটা কি হবে, রিলিজ করার আগে ইউজার ইউজ করার আগে ইউজ করবে, এই আলফা টেস্টিং ইউজ করবে। আর ইউজারের কাছে গেলে কি হবে, এই ইউজারে কি এই বেটা ভার্সনটা রিলিজ করবে। তারপর বেটা ভার্সনটা কারা দিবে, ইউজাররা দিবে। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি যে এই দেখো, প্রথমে কোন একটা সফটওয়্যার যখন আমরা তৈরি করতেছি, কাজ শুরু করছি, তখন প্রত্যেকটা মডিউল, তারপরে টোটাল একটা প্রজেক্ট যদি আমরা কাজ শুরু করি, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ দিয়ে সফটওয়্যারটা তৈরি করবো। তার মানে প্রথমে একটা কাজ শেষ করবো, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মডিউল কি করবো, আমরা ইউনিটি টেস্টটা করবো। মানে আমরা একটা মডিউল কাজ শেষ করছি, ফর এক্সাম্পল আমরা সফটওয়্যার ডেভেলপ করতেছি লগইং এ,
কাজটা শেষ করছি, তখন আমরা এখানে ইন্টিগ্রিটি টেস্টিং তাহলে দেখবো যে এই কাজটা প্রপারলি হচ্ছে কিনা। তারপরে লগইন এর পর রেজিস্ট্রেশনের কাজটা শেষ করছি, তারপরে দেখো এই আবার রেজিস্ট্রেশনের কাজটা হয়েছে কিনা এটাও কি করে দেখবো, চেক করে দেখবো। টেস্ট করার পরে দেখো ইউনিট টেস্টিং হচ্ছে প্রত্যেকটা কি একটা বড় মডিউলকে আমরা ছোট ছোট মডিউলে ভাগ করবো, মানে ছোট ছোট অংশে ভাগ করবো, ভাগ করার পর কি করবো, টেস্ট করবো। এটা হচ্ছে মূলত ইউনিট টেস্ট। তারপর হচ্ছে ইন্টিগ্রিটি টেস্ট হলো অনেকগুলো ইউনিট টেস্ট, তার মানে তুমি যে শুরু থেকে মাঝ পর্যন্ত আসছো, তার মানে অনেকগুলো ইউনিট ইউনিট টেস্ট করে করে তো আসলে ওই সবগুলো ইউনিট টেস্টকে একত্রিত করে যে টেস্টটা বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি ইন্টিগ্রিটি টেস্ট। তার মানে তুমি লগ ইন যে রেজিস্ট্রেশন এগুলো আলাদা আলাদা ভাবে টেস্ট করছিলে, টেস্ট করার পর যখন দুইটাই একসাথে কাজ করতেছে কিনা ওইটা টেস্ট করার জন্য ইন্টিগ্রিটি টেস্টটা কাজ করবে। তারপর দেখো যখন টোটাল ইন্টিগ্রিটি টেস্টটা শেষ হওয়ার পর ইন্টিগ্রিটি সিস্টেম টেস্ট হবে, তুমি যে সফটওয়্যারটা ডেভেলপ করে ফেলছো এটা টোটাল ইন্টারনালি সবগুলোর ভিতরে কি যে ফিউচার গুলো রাখছে সবগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা ওই সবগুলো টেস্ট করবো। কোথায় গিয়ে সিস্টেম টেস্ট বলতে কি ফুল টেস্টিং, ওরা পুরো সফটওয়্যারটা তুমি কি করবা, টেস্ট করবা। টেস্ট করার পরে যখন সাকসেসফুল হবে তখন তুমি কি করবা, ওই মডিউলটা ওই সফটওয়্যারটা কি দাঁড় করাবা। দাঁড় করার পরে লাস্ট এরপর আসছে কি আলফা টেস্টিং। আলফা টেস্টিং হচ্ছে তুমি ধরো অপারেটিং সিস্টেম বা আইওএস বলো, যেটা কি সাধারণত আমি আমার আইওএস ভার্সনে যেটা আছে এটার পর কি নেক্সট কি ভার্সনটা যখন ওরা ডেভেলপ করবে সব কিছু সিস্টেমেটিক্যালি চেক করছে, চেক করার পর আলফা টেস্টিং আসবে যে সেটা রিলিজ করার আগ মুহূর্তে সেটা ইউজারদের কি করবে, ইউজার বা মোবাইলে ওই জিনিসটা সবার কাছে যাওয়ার আগে তারা কি করবে আলফা টেস্টিংটা চেক করে দেখবে আলফা টেস্টিংটা সবকিছু ঠিক আছে কিনা। কারা চেক করবে, যারা ডেভেলপার আছে বা যারা টেস্টার আছে, স্পেসিফিক টেস্টার যাদেরকে দিয়ে ওই টেস্ট কাজগুলো করা হয় ওরাই কি করবে আলফা টেস্টটা করবে। আর ইন্টিগ্রেটিং টেস্ট থেকে এই সিস্টেম টেস্ট পর্যন্ত হচ্ছে কি যে ডেভেলপ করতেছে যে সফটওয়্যারে কাজ করতেছে সে কি করতেছে ওই টেস্ট গুলা করতেছে। বাট আলফা টেস্টিং করবে যে টেস্টার বা টেস্টিং করার জন্য কি স্পেসিফিক, মানে কি স্পেশালি যে শুধু কি আলফা টেস্টিং যে মানে কি করে যে কোনো কিছু টেস্ট করে দেখে, তার মানে কোন একটা অ্যাপস এর মধ্যে এই সফটওয়্যার মধ্যে ভুল আছে কিনা এটার জন্য কি থাকে কিছু হায়ার ম্যানেজার থাকে ওরে কি করবে ওই টেস্টটা করবে। তার মানে সফটওয়্যার ডেভেলপার যারা ছিল তারা এই সিস্টেম টেস্ট পর্যন্ত কাজ শেষ করার পরে মূল টেস্টটা সবকিছু প্রপারলি কাজ করলে কোথায় যাবে, কার কাছে যাবে, আলফা টেস্টিং। যারা কি শুধু কি করে টেস্টের কাজটাই করে, অন্য কোনো কাজ করে না। তারা হচ্ছে কোনো একটা সফটওয়্যারে জাস্ট কি কোনো ভুল আছে বাগ আছে কিনা এগুলো দেখবে জন্য আলফা টেস্টিং কি করবে ডেভেলপারটা টেস্ট করে দেখবে যে তারা যদি মনে করে যে কিছু চেঞ্জ করতে হবে, তাহলে যদি যেখানে কোনো বাগ থাকে আলফা টেস্টিং এ যদি কোনো বাগ থাকে তাহলে সেটা আবার কাদের কাছে চলে আসবে, এই যারা ডেভেলপ করছিল তারা কি করবে আবার নতুন করে টেস্টটা চালাবে। তারপর যদি কোনো সমস্যা না থাকে তাহলে ডেভেলপার যারা স্পেসিফিক টেস্টার ছিল ওরা কি করবে ওই কোম্পানিটা সাবজেক্ট কি ওই ভার্সনটা বা ওই সফটওয়্যারটা কি করবে রিলিজ করবে কি বেটা টেস্টিং, মানে কিছু মানুষ ওই সফটওয়্যারটা ইনস্টল করে দেখবে, ফিডব্যাক দিবে। এটার মাধ্যমে ওরা বুঝতে পারবে যে ঠিক আছে কিনা। এই বেটা টেস্টিংটা হচ্ছে ইউজার টেস্ট করতেছে যে মোবাইলের মধ্যে মাঝে মাঝে বেটা আইওএস ভার্সন বলে আছে, তার মানে ওরা কি কোম্পানি গুলো দেখতেছে যে ওই ভার্সনে ইউজারের কোনো কি আছে কিনা, ফিডব্যাক দিচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো হচ্ছে বিটা টেস্টিং এর কাজ। তার মানে এটা হচ্ছে রিলিজ হওয়ার পরে, আর এই আলফা হচ্ছে কি রিলিজ হওয়ার আগের টেস্টিংটা। এখন দেখো এগুলো ভালো মতো দুইটা ডেফিনেশন শিখবা, দুইটা কি পার্থক্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটু দেখবা, এগুলা ইজি আছে। তারপরে হচ্ছে এতটুকু। তারপরে টপ ডাউন টেস্টিং আর কি, টপ ডাউন হচ্ছে উপর থেকে শুরু করে করে কি করা টেস্ট করে করে দেওয়া। তার মানে একটা সবজেক্টের মেইন পার্ট থেকে আমরা মেইন যে গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যারে গুরুত্বপূর্ণ যে অংশটা আছে ওইটা পার্ট টেস্ট করবে, এরপরে কি এরপরে এর সাব যে সাব মডিউল গুলো আছে এগুলো একটু কি করবো টেস্ট করে দেখতে। এই জন্য বলবো স্টার্টিং টেস্টিং হলে মেইন মডিউল টু দেখি স্মলার মডিউল, মানে মেইন মডিউল থেকে নিচের দিকে যাবে। এখানে একটা প্রোগ্রাম ইউজ করা হয় যেটাকে বলে কি এসটিবিইউ। এটা কি করা হয়, এটার মাধ্যমে কাজটা করা হয় কোনো কি সাব মডিউল কি টেস্ট করা থেকে মিস হয়ে গেছে কিনা এটা এনশিওর করবে কে এসটিবিইউ। তার মানে আমি উপর থেকে মেইন পার্ট থেকে টেস্ট করে করে আসতেছি আমার কোনো আমার এই সফটওয়্যারের মধ্যে কোনো বাগ আছে কিনা। বাট যখনই কোনো কিছু মিস হয়ে যাবে ওইটা কার মাধ্যমে আমরা ডিফাইন করতে পারবো, এই এসটিডিইউর মাধ্যমে কি করতে পারবো আমরা ডিফাইন করে বলতে পারবো। জাস্ট অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা দেখবা। আর বটম আপ হচ্ছে কি নিচ থেকে, তার মানে ছোট ছোট সাব মডিউল যেগুলো আছে এগুলো থেকে আমরা কোথায় যাব, মেইন মডিউলে যাব। ফলে যদি এখানে যদি কোনো মডিউল মিস হয়ে যায় তখন আমরা কি করব ওইটাকে ড্রাইভ একটা কি থাকে প্রোগ্রাম থাকে ওইটা আমাদের কি করবে এনশিওর করবে যে তুমি এই সিস্টেমটা টেস্ট করো নাই, তখন ওইটাকে জন্য আমরা কি টেম্পোরারি প্রোগ্রামটা ইউজ করে থাকি। এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা দেখবা। তারপর হচ্ছে এই পার্থক্যটা একটু দেখবা, তাহলে আমাদের দেখবা এই পার্থক্য বলাই দেখবা। তারপর হচ্ছে প্রিভিয়াসে কিছু
কোয়েশ্চেন আছে, এগুলো একটু দেখতে হবে। ফার্স্ট অফ অল দেখি এখানে টিম হসপিটাল সিস্টেম ক্লায়েন্ট কি করতেছে, এই বিটুইন দ্য দেখো ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের মাধ্যমে তুমি এটা কিভাবে ইউজ করবে বলে এই দুইটা সংখ্যা দিতে হবে। তখন এই সফটওয়্যার এই হসপিটাল ম্যানেজমেন্টে কি করার জন্য, এই ইউজারের হাতে যাওয়ার জন্য এর আগে কি করবা, তুমি কোড ওই বাকি যাবতীয় যে স্ট্রাকচার ডায়াগ্রাম সবকিছু ঠিক আছে কিনা এগুলোকে চেক করে দেখবে, ভেরিফিকেশন চেক করে দেখবে। আর ভ্যালিডেশন হচ্ছে কি, যে ওই জিনিসটা কোম্পানিটা পুরো বানাইতে দিছিল, সেই কি করবে, সে যা রিকোয়ারমেন্ট অনুসারে সেই ওয়েবসাইটটা কি করতেছে বা সফটওয়্যারটা কাজ করতেছে কিনা ওইটা ট্রাই করে দেখবে। জাস্ট একটু এক্সপ্লেন করে দিতে হবে। তারপর দেখে এরপরে যদি বলতেছে একটা সিস্টেম কি হয়ে গেছে, ক্রাশ হয়ে গেছে, তখন কি করতে বলছে, নন ফাংশনাল টেস্টিং বলতে আমি বলছিলাম কি, যদি কোনো একটা টেস্টিং আসে তাহলে আমাদের কি থেকে শুরু করতে হবে, ইন্টিগ্রিটি টেস্টিং থেকে শুরু করতে হবে। তার মানে আমরা প্রথমে যে টেস্টিং আসুক না কেন প্রথমে কি করবো, এই ইন্টিগ্রেটিং টেস্ট করবো, একটা একটা কোথায় সমস্যাটা এটা বের করবো, তারপর হচ্ছে প্রবলেমটা যদি পেয়ে যায় তারপর এটা সলভ করার পরে ইন্টিগ্রেটিভ টেস্ট করবো, ইন্টিগ্রেটিভ টেস্টের পর সিস্টেমটাই পুরো টোটাল সিস্টেমটাই কি করবো, টেস্ট করবো। তার মানে এখানে হচ্ছে নন ফাংশনাল টেস্ট বলতে ওই তিনটা টেস্টকে কি বোঝাচ্ছে এখানে, মূলত ওই তিনটে টেস্টকে বোঝানো হচ্ছে, এগুলো একটু এক্সপ্লেন করতে হবে। তারপর হচ্ছে ইন্টিগ্রেটিভ টেস্ট টেস্টিং এতে তো তারপরে হচ্ছে দেখো এই তারপর একটা এখানে বলতেছে দেখো এই ইউনিট টেস্ট, ইন্টিগ্রেটিং টেস্ট, সিস্টেম টেস্ট এবং এক্সপেক্টেড টেস্ট, এগুলো কি বলতে হচ্ছে, এই অ্যাপস এর ওয়াইসে কি করতে হবে আমাদের এক্সপ্লেন করতে বলতেছে। তাই ইউনিট টেস্ট মানে সে শুধু একটা কি করবে, কাজ করবে। ফর এক্সাম্পল হতে পারে সেই অ্যাপটার ফটোগুলো আপলোড হচ্ছে কিনা ওইটা নিয়ে কাজ করতেছে। ইন্টিগ্রেটিভ টেস্ট কি করতেছে, ফটোগুলো আপলোড হওয়ার সাথে সাথে কি ওইগুলা ওইগুলা কি করতেছে, এই প্রসেসটা কাজ করতেছে কিনা ওইটা নিয়ে কাজ করবে। এখানে এক্সাম্পল দেখলে এগুলো বুঝতে পারবা। আর বেটা স্ট্রিং আর টেস্টিং এর জিনিসটা এই এখানে দেখো নন ফাংশনাল, যেটা দেখছিলাম নন ফাংশনাল এই কোয়েশ্চেনের মধ্যে, এইটার ক্ষেত্রে তুমি এখানে কি করবে, ইন্টিগ্রিটি টেস্ট, তারপর হচ্ছে ইউনিট টেস্ট, সিস্টেম টেস্ট আলোচনা করবো। তারপর হচ্ছে সেম এক্সাম্পল এখানে ইন্টিগ্রিটি টেস্ট, ইউনিট টেস্ট, আলফা এবং বিটার মধ্যে পার্থক্যটা কোথায়। তারপর যদি কোনো কারণে এরকম কোয়েশ্চেন চলে আসে তাহলে কি করতে হবে, এগুলো একটু ভালো মতোই দেখবা। সিনারিও দেওয়া থাকলে এখানে দেখো, এখানে আচ্ছা এটাতে পরে সেগমেন্টেড কোয়েশ্চেন, সেগমেন্ট 6 এর কোয়েশ্চেন। তার মানে আমরা এখান থেকে কি কি করতে পারছি, ভ্যালিডেশন ভেরিফিকেশনটা ভালো মতো দেখবা, তারপরে ডিফারেন্সটা একটু দেখবা, ইম্পর্টেন্ট আছে। তারপরে টেস্টিংটা দেখবা, সফটওয়্যার টেস্টিংটা দেখবা। তারপরে হচ্ছে অবজেক্টিভ অফ টেস্টিং এর অবজেক্টিভ বললে কি বললো, এই প্রসেস টেস্টিং প্রসেসটা এই ফিগারটা একটু এক্সপ্লেন করবা। তারপরে হচ্ছে দুইটা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, ব্ল্যাক বক্স হোয়াইট বক্স আসার মতো কোয়েশ্চেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখবা, হোয়াইট বক্সের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখবা ভালো মতো দেখবা। তারপর হচ্ছে এখানে কি সাইক্লোমেট্রিকের ম্যাথ আছে, ম্যাথ এই ম্যাথ গুলো একটু ভালো মতোই দেখবা, এই ম্যাথটা ভালো মতো দেখবা। জাস্ট দুইটা ফর্মুলা আছে, দুইটা নাকি তিনটা ফর্মুলা আছে, এর মধ্যে বেসিক্যালি দুইটা ফর্মুলা ইউজ করতে হয়, এটা আর এটা। একটা হচ্ছে রিজন থাকবে ওইটা, আর একটা হচ্ছে কি এলস মাইনাস নোট প্লাস টু, এই ফর্মুলাটা যতটা এলস থাকবে ওইটা থেকে নোট গুলা বিয়োগ দিয়ে দুই দিয়ে যোগ করলে এই যাবো। ওই ফর্মুলাটা একটু ওইটা দেখার দরকার নাই। তারপর টেস্টিং ডকুমেন্টে এইগুলো আর লাগবে না, ভ্যালিডেশন টেস্ট বললেই হবে যে সেম ভ্যালিডেশন ডেফিনিশন দিয়ে একটা একটা ইউনিট টেস্টের মাধ্যমে এটা কি করা হবে, কমপ্লিট করা হবে। তারপর আলফা টেস্টিং, বিটা টেস্টিং এর বেসিক্যালি পার্থক্যটা দেখবা, ভালো মতোই দেখবা, গুরুত্বপূর্ণ আছে। তারপর হচ্ছে টপ ডাউন টেস্টিং হচ্ছে এগুলা এগুলো আসবে না, জাস্ট পার্থক্যটা দেখবা। টপ ডাউন টেস্টিং বুঝতে পারছো, এই সেগমেন্ট থেকে সেগমেন্ট 6 থেকে কি কি করতে হবে। হুম, বুঝতে পারছি। তারপর হচ্ছে সেগমেন্ট 7 এ যায়। তারপর হচ্ছে সেগমেন্ট এখান থেকে হচ্ছে সফটওয়্যার মেইনটেনেন্স, মেইনটেনেন্সটা কি, সফটওয়্যার মেইনটেনেন্সটা একটু ভালো মতো দেখবে। এখান থেকে ফার্স্ট সফটওয়্যার মেইনটেনেন্সটা হচ্ছে কি, কোনো একটা সফটওয়্যার বানাইছে, বানানোর পর এটা যদি কোনো কি করা লাগে, মডিফাই বা আপডেট করা লাগে, কখন আপডেট করবা, যখন তুমি ইউজারকে কি করতে হবে, ইটস ডেলিভার টু দা কি এন্ড ইউজার। তার মানে যে তোমাকে জিনিসটা বানাইতে বলছে, কোনো কোম্পানিকে যখন কোনো ইউজার কোনো একটা ওয়েব ডেভেলপ করতে পারে, তখন কি করে ওই কোম্পানিটা একটা সফটওয়্যার ডেভেলপ করছে, ডেভেলপ করার পরে সেই কি এই ডেলিভারি দেওয়ার আগে কি করবে, কাজগুলো করবে। মেইনটেনেন্স বলতে বোঝাচ্ছে ওইখানে কোনো কি আপডেট বা মডিফাই করতে হবে কিনা, ওইটাকে বেসিক্যালি বলা হচ্ছে কি মেইনটেনেন্স। তার মানে একটা অ্যাপস কি হ্যান্ড ওভার করার আগে কোম্পানি ইউজারের কাছে হ্যান্ড ওভার করার আগ মুহূর্তে যে কাজটা, কাজ শেষ করা থেকে কি কাজ শেষ করছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করে ফেলছে, ওইটার থেকে
ইউজারের কাছে কি দেওয়া, ডেলিভারি দেওয়ার আগে হচ্ছে মাঝখানে, এই মাঝখানে সময়টাকে বেসিক্যালি বলা হয় কি সফটওয়্যার মেইনটেনেন্স। মেইনটেনেন্স বলতে এটা ওই মেইনটেনেন্স না, এখানে বলতে ওই মেইনটেনেন্স বলতে বোঝাচ্ছে কি জাস্ট কাজ শেষ করছি ওইখান থেকে শুরু করে কোনটা শেষ করা ওই ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত কাজটাই হচ্ছে মেইনটেনেন্স। আর এমনিতে ইউজারকে কি করতে হবে ওইটা নেওয়ার পর প্রতি বছর কি করতে হবে ওইটা মেইনটেনেন্স করতে হবে। বাট এই সেগমেন্টে আলোচনা যেটা করা হয়েছে ওইটা হচ্ছে কি কিসের মেইনটেনেন্স, কাজ। কি তুমি সফটওয়্যার ডেভেলপ করে গেছো, ডেভেলপ করবা, এখন ইউজারকে কি দিবা সুন্দর করে বুঝাই দিবা, ওই যে তুমি ডেভেলপ করার পর থেকে যে ইউজারকে পৌঁছাই দিবা ওই মাঝখানে একটা মেইনটেনেন্স খরচ আছে, যে আপডেট করতে হচ্ছে কিনা কোনো কিছু, সবকিছু অ্যানালাইজ করে দেখতে হবে ঠিক আছে কিনা, প্রপারলি কাজ করতেছে কিনা, এইটাকে বলা হচ্ছে এখানে কি সফটওয়্যার মেইনটেনেন্স। এটা একটু মাথায় রাখবা। এটা কয়েকটা টাইপস আছে, 4টা বেসিক্যালি টাইপস আছে, এগুলো একটু দেখবা। যখন কি কারেক্টিভ বলতে কি কোনো ওই সময় যদি কোনো বাগ থাকে বা ইরর থাকে বা ইউজারের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ওইটা কি করতে হবে আবার সেম কারেক্টিভ মেনটেনেন্সে চলে যাবে। আর অ্যাডাপটিভ মেনটেনেন্স হচ্ছে যদি কোনো কিছু কি লাগে চেঞ্জ করা লাগে, ইউজার যদি বলে যে আমার এই ফাংশনটা আবার চেঞ্জ করে দাও, এটা আমার ভালো লাগতেছে না, তাহলে তোমার কি করতে হবে আবার ওই জিনিসটা কি করতে হবে চেঞ্জ করে দিতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি কি অ্যাডাপটিভ। এখানে যে টাইপ গুলো আছে এগুলা এত আহামরি মাথার মধ্যে রাখো কোনটা কি কাজ করে, ওইকে নিজের মধ্যে করে কি করবে এক্সপ্লেইন করবা। যে এক্সাম্পলটা দেওয়া আছে ওই এক্সাম্পলের যদি কোনো কিছু কি করে বাগটাকে যদি ফিক্স করতে বলে তাহলে সেটা কারেক্টিভ এর মধ্যে চলে আসবে। আর যদি কোনো কিছু চেঞ্জ এর কথা থাকে তাহলে সেটা অ্যাডাপটিভ এর মধ্যে চলে আসবে। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করতে বলে বা অ্যাড করতে বলে বা ওই যে যাতে কোনো কিছু আসে তাহলে সেটা পার্সপেক্টিভ এর মধ্যে আসবে। আর যদি ভবিষ্যতে কি কি করবে এরকম কোনো কিছু উল্লেখ থাকে ফিউচারে ওইটা আসবে কোথায়, প্রিভেন্টিভ এর মধ্যে আসবে। প্রিভেন্টিভ এর মধ্যে আসবে, এগুলো একটু জাস্ট দেখবা। এই প্রিভেন্টিভ হচ্ছে কি ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয়, আমরা এখন কাজ করতেছি এটা যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না করে ওইটা এনশিওর করার কাজটা হচ্ছে কি প্রিভেন্টিভ মেইনটেনেন্স বলা হয়। তারপর হচ্ছে কি পারফেক্টিভ মেইনটেনেন্স হচ্ছে কি ইমপ্রুভ করবে কি ফিউচার এবং পারফরমেন্স এগুলো যাতে ইমপ্রুভ করে। এখানে যদি এক্সপ্লেন আছে তারপরে কারেক্টিভ ইউজ করবা কোথায়, যদি কোনো কিছু তোমার বাগ থাকে বা ইরর থাকে বা ইউজার যদি বলে এইটা আমাকে কি করো চেঞ্জ করো, ওই জিনিসটা কোথায় পড়বে কারেক্টিভ এর মধ্যে পড়বে। এখানে যদি বাগ বা কি থাকে ইরর থাকে, মূল কথা হচ্ছে ওইটা বাগ এবং ইররের উপরে যদি কি ইউজারের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে ওইটা হচ্ছে কারেক্টিভ এর মধ্যে। আর অ্যাডাপটিভ এর মধ্যে যদি ইউজার বলে যে আমার এই জিনিসটা চেঞ্জ করে দাও তাহলে কি করতে হবে অ্যাডাপটিভ এর মধ্যেই করবে। অ্যাডাপটিভ হচ্ছে কোথায় ইউজ করতে হবে, ফর এক্সাম্পল ধরো তুমি আইওএস বা অ্যান্ড্রয়েড ভার্সন কি হয়ে গেছে 50 থেকে 60 চলে আসছে বাট তোমার সফটওয়্যার আগেরটাই থেকে গেছে, তাহলে হবে না। ওই iOS 60 বা 70 যে নতুন আপডেটটা দিছে ওইটার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য তোমার কি অ্যাপস এর মধ্যে কিছু কি যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে অপরিহার্য হয়ে পড়ে এটা হবে কি অ্যাডাপটিভ মেইনটেনেন্স এর মধ্যেই পড়বে। আর যদি ইউজার বলে দিয়ে থাকে যে এই জিনিসটা চেঞ্জ করে দাও আমাকে ভালো লাগতেছে না আমার, তাহলে সেটা হচ্ছে কি কারেক্টিভ মেইনটেনেন্স এর মধ্যে পড়বে। আর হচ্ছে পারফেক্টিভ মেইনটেনেন্স হচ্ছে কি কোনো কিছু যদি তোমার কি হয় ইউজার কোনো কিছু যদি ইমপ্রুভ করতে হয় বা অ্যাড করতে হয়, ইউজার বলে আমার এই ইউজারটা অ্যাড করে দাও এটা ডিলিট করে দাও, এরকম কোনো কিছু যদি বলে দিয়ে থাকে সেটা কি থাকবে। আর যদি অ্যাপটা ভালো মতো মেনটেনেন্স করতে চাও বা দ্রুত কাজ 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 পুরোপুরি সবকিছু হচ্ছে কি পারফেক্টিভ এর মধ্যে পড়বে। আর প্রিভেন্টিভ হচ্ছে কি এমন কোনো কাজ করা যাবে না যেটার জন্য ফিউচারে কি হতে পারে কোনো বিগ প্রবলেম ক্রিয়েট হতে পারে। এই জন্য এটা আমাদেরকে কি করতে হবে আগে থেকে কি করতে হবে ইনশিওর করতে হবে। যদি ইউজার বলে যে আমার এই সমস্যা কি ভবিষ্যতে কোনো কি করবে সমস্যা হবে কিনা, তো এটা সেটা প্রিভেন্টিভ হবে। তার মানে এটা অত বেশি দরকার না। এই ফার্স্ট তিনটা যদি কোনো এক্সাম্পল দেওয়া থাকে তা তখন বলবে বুঝে নিবে এই তিন এক্সাম্পলের মধ্যে এই তিনটা ক্যাটাগরি থাকবে কারেন্টিভ অ্যাডাপটিভ এবং কি পার্সেপটিভ। এই তিনটা ক্যাটাগরি মাস্ট মাস্ট কি থাকবে ইনক্লুড থাকবে, ওই বেসিসে তুমি এক্সাম্পলটা আলোচনা করবে। প্রিভেন্টিভ সাধারণত দেওয়া থাকে না কারণ এগুলো কেউ জানে না বলেও না, কারণ এটার প্রয়োজন না। তাহলে দেখো কেন প্রয়োজন, এই আমাদের মেনটেন্যান্সটা কেন প্রয়োজন, ডেলিভারি দেওয়ার আগ থেকে সফটওয়্যার তৈরি করার প্রত্যেকে কেন আমাদের মেইনটেনেন্সটা প্রয়োজন, সেটা হচ্ছে কি বাগ যদি থাকে এগুলা, তারপর হচ্ছে রিমুভ যদি ফিউচার আপডেট করতে হয়, ইমপ্রুভ পারফরমেন্স যদি ভালো করতে হয়, তারপর যদি কস্ট যদি রিডিউস করতে হয়, তারপর হচ্ছে আমাদের সিস্টেমটা যদি রিলায়েবল করতে হয়, সিকিউর করতে হয়, এইসব কিছু বা আমাদের সফটওয়্যারটা ইফিসিয়েন্সি করতে হয় সবগুলা। তার মানে হচ্ছে এখানে কোনো লিমিটেশন নাই, তোমার মাথার মধ্যে যা আসে সবগুলাই কারে, তুমি তোমার সফটওয়্যারকে কি করবা এটা তোমার ইচ্ছা। বুঝতে পারছো, এখানের মধ্যে তুমি যেটাই লিখবা ওইটাই কি হবে কারেক্ট হিসেবে গণ্য হবে। তুমি যদি বলো আমি এখানে টাকা কম দিব এটা চেষ্টা করতেছি সমস্যা নাই এটাও এখানে পড়বে। যদি বলো আমি সিকিউর চাই তাহলে সিকিউরিটি পড়বে। যদি ইমপ্রুভ চাও ইমপ্রুভ, অ্যাডিং অপশন চাও এডিং, সবগুলো হচ্ছে কি এই নিজের মধ্যে কি অন্তর্ভুক্ত।
এর মধ্যে কোনো কি সময়সীমা নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে কি সফটওয়্যার মেইনটেনেন্স প্রসেস। সফটওয়্যারের একটা মেইনটেনেন্স যে কি প্রসেস আছে, প্রসিডিওর বা পদ্ধতি ফলো করে, এটা প্রথমে আমাদের একটু বুঝতে হবে। এটার একটা ডায়াগ্রাম আসবে এবং এটা ভালো মতো শিখবে। এটা মাস আসবে পরীক্ষার মধ্যে। বুঝো নাই? প্রসেস বা ধাপ বা পদ্ধতি বা স্টেপ যখন বলবে তখন বুঝবে এটা কি বলতেছে। সফটওয়্যার মেইনটেনেন্সের স্টেপ ধাপ যেগুলো বলুক না কেন তখন এই প্রসিডিওরটা আমাদেরকে ফলো করতে হবে। এখানে বলতেছে কি আইডেন্টিফিকেশন, কি সমস্যা আছে এটা কি করতে হবে, ফিক্স করতে হবে। ট্র্যাক বলতে বুঝেছে যদি কোনো সমস্যা থাকে ওইটার উপর কি করতে হবে, আমাদেরকে রিপোর্ট করতে হবে, এনশিওর করতে হবে। এটা তারপর হচ্ছে অ্যানালাইসিস বলতে বুঝেছে এখানে সেম। তুমি চাইলে অ্যানালাইসিসের মধ্যে কি করতে পারো, কস্ট রিডিউস করতে পারো। কস্ট রিডিউস করা থেকে শুরু করে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কোথায় চলে আসবে, অ্যানালাইসিসের মধ্যে চলে আসবে। তারপর হচ্ছে ডিজাইন অ্যানালাইসিসের মধ্যে কি, অ্যানালাইসিসের মধ্যে তুমি যে প্রবলেমটা এখানে ক্রিয়েট করছো আইডেন্টিফিকেশনে কি কি পাইছিলা, একটা কি হোয়াট টাইপ অফ দ্য মেইনটেনেন্স ইজ নিড, এখানে কি সমস্যা হইতে পারে, বাগ হইতে পারে বা নিউ ফিচার এড করতে বলতেছে। তখন কি করতে হবে আমাদের এই অ্যানালাইসিস আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, ওই এই প্রবলেমটারও কি করতে হবে ভালো মতো বুঝতে হবে। বোঝার পরে আমরা কিভাবে এখান থেকে কি করতে পারি, কস্ট তারপর হচ্ছে ইম্প্যাক্ট টাইম রিস্ক এগুলো কি করতে পারি, রিডিউস করতে পারি বা এস্টিমেট করতে পারি। এগুলো আমাদের কি অ্যানালাইসিস এর মধ্যে করবো। তারপর ডিজাইনে এসে কি করবো, ডিজাইনে হচ্ছে প্ল্যান হাউ টু ইমপ্লিমেন্ট টু ফিক্স অর কি আপডেট। যদি এখানে কোনো আমাদের কি করা লাগে, যে জিনিসটা সমস্যাটা পাইছি ওইটার উপর অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস এর পরে যে প্ল্যানটা নিব ওই প্ল্যানটা কেমন হবে, ওইটা থেকে আমরা সফটওয়্যারটা আপডেট করব নাকি ফিক্স করব, নাকি টেস্ট কেসের মাধ্যমে জিনিসটা আপডেট করে নতুন একটা ডিজাইন তৈরি করবো। এটার একটা কি থাকবে, আমাদের প্ল্যানিং অথবা ডিজাইন কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে কি ডিজাইনিং এর মধ্যে আসবে। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে গিয়ে হচ্ছে কি মেক গুড চেঞ্জ কারেন্টলি টু দ্য ডিজাইন, এড এবং আপডেট ফিউচার বা কিছু ইমপ্রুভমেন্ট সবগুলো কোথায় আসবে, এই ইমপ্লিমেন্টেশনের মধ্যে আসবে। যদি কোনো কোড লেখা নতুন করে কোড লিখতে হয় এটাও আসবে। তারপর যদি কোনো কিছু অ্যাড করা বা আপডেট করো অথবা কি বাগ ফিক্স করো বা পারফরমেন্স ইমপ্রুভ করো ওই সবগুলো কোথায় আসবে, এই ইমপ্লিমেন্টেশনের মধ্যে আসবে। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে টেস্টিং করে দেখতে হবে যে টেস্ট করে আমরা কি দেখবো, টেস্ট করে দেখবো যে আমাদের যে ইনশিওর দা এই রুটটা ফিক্সড হয়েছে কিনা, যে প্রবলেমটা আমরা আইডেন্টিফিকেশন এবার ট্রেকিং এ পাইছি ওইটা আমাদের কি করতে হবে, টেস্ট করে শিওর হইতে হবে যে এটা সলভ হয়েছে কিনা। দুইটাই হচ্ছে সিস্টেম টেস্টিং আর কি অ্যাকসেপ্টেড টেস্টিং। তার মানে এটাকে করবে যে ডেভেলপ করছে সেই টেস্ট করবে, আর অ্যাকসেপ্টেড টেস্টিং হচ্ছে কি স্পেসিফিক বা স্পেশালিস্ট যে আছে ওই মানুষটা কি করবে, ওই অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলতেছে। অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলতে এখানে আলফা এবং বিটা টেস্টিং দুইটাই কি ইনক্লুডেড রয়েছে। তারপর হচ্ছে ডেলিভারি, তার মানে হচ্ছে তারপর আমাদের কি করতে হবে, জিনিসটা কি করে দিতে হবে, ডেলিভার করে দিতে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে কি করার জন্য, ডেলিভার করার জন্য বা আপডেট এটাই হচ্ছে কি, এই জাস্ট ওইটার একটা কি একবার ডায়াগ্রাম আঁকবো ভালো মতো একবার। তারপর হচ্ছে কস্ট ফ্যাক্টর, এগুলা এরকম ব্রিফলি লেখার কোনো দরকার নাই, তুমি জাস্ট লিখবা এই প্রসেস। এই যে দেখো এই সফটওয়্যার মেইনটেনেন্সের যে একটা প্রসেস করলাম, 7টা ধাপ আছে না, এই 7টা ধাপের মধ্যে কি হয় প্রত্যেকটার জন্য তোমার আলাদা আলাদা কস্ট যাবে। কেউ একজন যে প্রবলেমটা ক্রিয়েট করছে বা ট্রেক করছো, তো তারপর ওইটা নিয়ে অ্যানালাইসিস করতেছে, এখানে একটা খরচ না, এটার একটা খরচ দিতে হবে না, যে অ্যানালাইজ করতেছে প্রবলেম নিয়ে তার খরচ দিতে হবে। আর যে ওই ডিজাইনটা পরিবর্তন করতেছে বা চেঞ্জ করে দিচ্ছে, নতুন করে প্ল্যান করতেছে, নতুন করে নকশা তৈরি করতেছে, ইত্যাদি কি দিতে হবে, টাকা দিতে হবে। আর যে ওই এই যে ইমপ্লিমেন্ট করবে, যে কোড করবে নতুন করে আবার আপডেট করবে সবগুলোকে, তার ইমপ্লিমেন্টেশনে কি দিতে হবে, টাকা দিতে হবে। তারপরে যে টেস্ট করবে, সিস্টেম টেস্ট করবে, আলফা টেস্টিং করবে, বিটা টেস্টিং করবে, ডেভেলপার যারা আছে তাদেরকে কি দিতে হবে, টাকা দিতে হবে। সবাইকে টাকা দিতে হবে। এই টাকাটা হচ্ছে কস্ট পেড। কস্ট পেডে তুমি জাস্ট এই 7টা পয়েন্ট লিখবা, কাকে কাকে টাকা দিতে হচ্ছে, কি কি জন্য, কি জন্য জাস্ট ডেলিভারিতে। ফর এক্সাম্পল কি করতেছো, ইমপ্লিমেন্টেশন কস্ট লিখতেছো, তার মানে যারা ডেভেলপার আছে তাকে কি করতে হবে, আপডেট করা বা কোডিং করা, ডিবাগিং করা, এগুলোর জন্য কি করতে হচ্ছে, তোমাকে টাকা দিতে হচ্ছে। এই জিনিসটা উল্লেখ করবো, এটা হচ্ছে মূলত কস্ট পেড। এগুলো হচ্ছে ব্যাখ্যা মাথানো আছে, এগুলোর দরকার নাই। তারপর দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, ইঞ্জিনিয়ারিং জিনিসটার মূল কাজটা হচ্ছে তোমার মেইন ফাংশনালিটিটা ঠিক থাকবে। তার মানে হচ্ছে এটা কি, ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা প্রসেস। এটা কি করে কোনো কিছু মডিফাই বা কি, তুমি যে সফটওয়্যারটা বানাইছো এটাকে কি করতে হবে, অ্যানালাইসিস বা মডিফাই করতে হবে। তার মানে এটা বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এ প্রসেস অফ অ্যানালাইজ এন্ড মডিফাইং এক্সিস্টিং সফটওয়্যার। যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যারের মধ্যে তুমি যদি ইমপ্রুভ করতে চাও, কি কি ইমপ্রুভ করবা, যদি স্ট্রাকচার, পারফরম্যান্স, মেইনটেনেন্স, কোড, ডিজাইন, এগুলো যদি ইমপ্রুভ করতে চাও উইদাউট কি
উইদাউট বেসিক ফাংশনালিটি। তার মানে দেখো এই মেইন পারপাস অফ কি ফাংশনালিটি, তুমি তোমার একটা অলরেডি কি আছে, ডেভেলপ আছে, বা তুমি একটা অলরেডি সফটওয়্যার ডেভেলপ করে ফেলছো, এর মধ্যে তুমি চাচ্ছ কি একটু মডিফাই করবা, ওই অ্যাপটা একটু মডিফাই করবা। মডিফাই করে এখানে মডিফাই করবে কি জন্য, ওই জন্য মডিফাই করবে ইমপ্রুভ করার জন্য। কি ইমপ্রুভ করার জন্য? ডিজাইন হইতে পারে, স্ট্রাকচার হইতে পারে, পারফরমেন্স হইতে পারে, মেইনটেনেন্স হইতে পারে। বিভিন্ন কারণে তুমি কি করতে চাচ্ছ, ওই জিনিসটা ইমপ্রুভ করতেছো। ইমপ্রুভ করার ফলে যাতে তোমার যে কাজটা মূল, ওই ওই সফটওয়্যার যে কাজটা, যে ফাংশনটা টাকা দরকার, ওইটা কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। ফর এক্সাম্পল আমি একটা অ্যাপ বানাইছি, এখানে কি করা যায়, টাকা সেন্ড করা যায়, যেমন বিকাশ থেকে টাকা দেওয়া নেওয়া করা যায়। আমার মূল কম্পোনেন্ট যেটা আছে টাকা দেওয়া নেওয়া, ওই কাজটা ঠিক রেখে বাকি যত কাজ আছে সবগুলো, ধর আমার স্টেটমেন্ট দেখা, তারপর আমার বিভিন্ন অফার দেখা, ওই যে ফাংশনালিটি গুলো আছে এগুলো চাইলে আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। মূল থিম হচ্ছে রি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমার সবসময় কি থাকবে, মূল ফাংশনটা কি থাকবে, সেফ থাকবে। তারপরে এটা একটু প্রসিডিওর আছে, এটা একটু দেখবা। ডায়াগ্রাম ফুল থাকবে না। আর রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি, এই রিভার্স ইঞ্জিনিয়ারিং কি করবে, এই রি ইঞ্জিনিয়ারিং যেটা আছে তাকে কি দিবে, সাপোর্ট দিবে। তার মানে এটা হচ্ছে কি প্রসেস। তার মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি একটা প্রসেস। এটাও কি করবে, যে এক্সিস্টিং সফটওয়্যার আছে ওইটা আন্ডারস্ট্যান্ড বোঝার জন্য কি করবে, কি বোঝার জন্য সাহায্য করবে এটা, রিভার্স ইঞ্জিনিয়ারিং বোঝার জন্য সাহায্য করবে হচ্ছে কি ডিজাইন, স্ট্রাকচার, ফাংশনালিটি। কি কাকে সাহায্য করবে, এই রি ইঞ্জিনিয়ারিং কে। ওকে, কি হেল্প দ্য রি ইঞ্জিনিয়ারিং, এই রি ইঞ্জিনিয়ারিং কি করবে, জাস্ট হেল্প করবে কে, এই রিভার্স ইঞ্জিনিয়ারিং কে কি করবে, হেল্প করবে। এই রিভার্স ইঞ্জিনিয়ারিং এর স্টেপ গুলো অত বেশি দেখার দরকার নাই। এবং দেখো সফটওয়্যার রিইউজটা কোথায় হয়। সফটওয়্যার রিইউজ হচ্ছে তুমি যে একটা অ্যাপস বা সফটওয়্যার ডেভেলপ করছো ওইটার মূল কম্পোনেন্ট, যেমন কোড, ডিজাইন, মেথোডোলজি, ডকুমেন্ট থাকতে পারে, তারপর বিভিন্ন টেস্ট কেস থাকতে পারে। ওইগুলো কি করবে, তুমি নতুন আরেকটা অ্যাপস যখন ডেভেলপ করবো ওই কাজ ইউজ করবা, ওইটাকে বলা হচ্ছে কি রিইউজ। রিইউজের ক্ষেত্রে মনে রাখবা, রিইউজ করলে কি হয়, যখন তুমি কোড, ডিজাইন এগুলো অন্য একটা অ্যাপস এর মধ্যে বা অন্য একটা সফটওয়্যার ইউজ করতেছো সেম জিনিস, ফলে কি হচ্ছে, তুমি কি হচ্ছে বেনিফিট হচ্ছে, কি কি বেনিফিট দিতে পারবে, কাজ দ্রুত ডেভেলপার কাজ করতে পারবে, টাকা কম খরচ হবে, লো কস্ট হবে, তারপর হাই রিলায়েবল হইতে পারে, তারপর হচ্ছে কি বেটার প্রোডাক্টিভিটি পাইতে পারো তুমি এখান থেকে। তারপর হচ্ছে কি লো রিস্ক কি হইতে পারে, লো, ওই কয়েকটা কি তুমি রিউজের ফলে কি পাবা। হচ্ছে এখান থেকে পিডিএফটা একটু দেখো। তার মানে আমি বলছি এখান থেকে কি করবা, মেনটেনেন্সটা পড়বা, টাইপস পড়বা, ভালো মতোই পড়বা, এই টাইপস গুলা পড়বা। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট নেই, কি কি জন্য প্রয়োজন, এগুলা নিজের মতো করে এক্সপ্লেন করবা। এত কিছু দেখার দরকার নাই, এত টাইমও নাই। তারপর দেখো ওই প্রসেসের মধ্যে কি, মেনটেনেন্স প্রসেসের মধ্যে এই ডায়াগ্রামটা একটু ভালো মতো দেখবে, বললে ওই প্রত্যেকটা টাইপস কি করবে, এক এক লাইন দুই লাইন করে বলবা কোন কোন স্টেপের মধ্যে কোন কাজটা হচ্ছে, এবং এটা একটা কি ডায়াগ্রাম আঁকবা, এই ডায়াগ্রামটা একটু দেখবা। তারপর হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং দেখো যেটা বলছিলাম, এইটার ক্ষেত্রে এই ডায়াগ্রামটা আঁকবা। যেমন তোমার একটা এক্সিস্টিং কি আছে, সফটওয়্যার আছে, এক্সিস্টিং সফটওয়্যার যেটা আছে এটা কি কোথায় যাবে, রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং কি জন্য কাজ করে বলছিলাম, এটা কি করবে, আন্ডারস্ট্যান্ডিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং কাজ হচ্ছে কি কি জন্য, বোঝার জন্য। আন্ডারস্ট্যান্ডিং কি বুঝতে, ওই সফটওয়্যারে তোমার কোড, ডিজাইন, স্ট্রাকচার, ফাংশনালিটি কি, এগুলো কে বুঝবে, এই রিভার্স ইঞ্জিনিয়ারিং বুঝবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং বুঝবে কি জন্য, বোঝার পর কি করবে, এই কাজ সাহায্য করার জন্য এই ইঞ্জিনিয়ারিং কে কি করবে, সাহায্য করবে। কি কোথায় সাহায্য করবে, যে মূল যে ফাংশনাল আছে, ফাংশনালিটি আছে, ওইটা কি ঠিক রেখে বাকি যতগুলো কাজ আছে ও বুঝতে পারছে। ইঞ্জিনিয়ারিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং যে তার আন্ডারস্ট্যান্ড করছে কি, কোড, ডিজাইন, স্ট্রাকচার, ফাংশনালিটি সবগুলো কি নিছে, বুঝে নিছে কে, এই সফটওয়্যার যেটা আছে ওইটা সবকিছু বুঝে নিছে। বুঝে নেওয়ার পর কি কি হতেছে, স্ট্রাকচার করে কি ফরওয়ার্ড ট্রেনিং। তার মানে এগুলো কি যাবে, এই ফরওয়ার্ডে কি আছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং কাকে সাহায্য করার জন্য আসতেছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং কে সাহায্য করবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং কে সাহায্য করতেছে কেন, যাতে সে কি মূল যে ফাংশনালিটি আছে ওইটা ঠিক রাখার পর বাকি কোড, ডিজাইন, স্ট্রাকচার, মেইনটেনেন্স সবগুলো কি করতে পারে, যাতে চেঞ্জ করতে পারে। এই জন্য ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং মানে কি, রিভার্স ইঞ্জিনিয়ারিং থেকে কি হবে, স্টেশনারি হয়ে কি ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং হয়ে কি রিভার্স ইঞ্জিনিয়ারিং আসবে। এই ডায়াগ্রামটা একটু দেখবো, বুঝতে পারছো। আর রিভার্স ইঞ্জিনিয়ারিং তো বললাম, এই দেখো রিভার্স ইঞ্জিনিয়ারিং কি এক্সিস্টিং সফটওয়্যার থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং হয়ে কোথায় যাবে, ফরওয়ার্ড, এই ফরওয়ার্ড বা কি প্রসেস স্পেসিফিকেশনে যাবে। আর হচ্ছে কি ফরওয়ার্ড, হচ্ছে কি ফরওয়ার্ড থেকে কোথায় যাবে, ফরওয়ার্ড থেকে সরাসরি কি কোথায় যাবে, রিভার্স থেকে কোথায় আসবে, ফরওয়ার্ড আসবে। ফরওয়ার্ড থেকে কই যাবে, এই রিভার্স ইঞ্জিনিয়ারিং যাবে। তার মানে হচ্ছে কি ফরওয়ার্ড, এই রিভার্স এবং ফরওয়ার্ড, এই ইঞ্জিনিয়ারিং মাঝখানে কাজ করতেছে কি, ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। ফরওয়ার্ড ইঞ্জিনিয়ারিং মাঝখানে কি হচ্ছে কি, জাস্ট ইনফরমেশন গুলো কি করবে, এখানে কি করবে, সাপ্লাই করবে।
যাতে কি সেম রিভার্স ইঞ্জিনিয়ারিং যে ইনফরমেশন গুলো আছে সেগুলো যাতে কার কাছে আসে, রিভার্স ইঞ্জিনিয়ারিং কাছে চলে আসে। এই ডায়াগ্রামটা একটু লিখবা, আঁকবা। তারপর তো বললাম রিউজেবিলিটি একটু দেখবা, এটা বেনিফিট গুলা কি 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 কারণে বেনিফিট দিতে পারে। তোমার যদি মনে করো আমার টাকা কম খরচ হবে, সময় বাঁচবে, সবগুলোই কারেক্ট, তুমি যেটা বলো এটাই কারেক্ট, এগুলো বলো দেখলাম নাই। তারপর হচ্ছে কি সফটওয়্যার কনফিগারেশন, এটাও লাগবে না। তারপর হচ্ছে বুঝতে পারছো এই সেগমেন্ট থেকে কি কি আসবে। বুঝতে পারছি। এই দেখো এখন সেম বলতেছে এখানে, দেখো হচ্ছে কি এটা তো কি সেগমেন্ট রিউজেবিলিটি হচ্ছে কি, তুমি যেখানে এই কাজগুলো আছে একটা অ্যাপস এর মধ্যে এগুলো আছে তার রিউজার করতে পারো, তারপর হচ্ছে কি করা কোর্স মেইনটেনেন্স করতে পারো, এগুলা এগুলো তুমি যদি রিউজ করতে চাও তাহলে এগুলো বিভিন্ন কি করতে পারো, কম্পোনেন্ট কি রিউজ করতে পারো, নাহলে বিভিন্ন ফাংশন কে কি করতে পারো রিউজ করতে পারবো, নাহলে কি অবজেক্টিভ কি করতে পারবা রিউজ করতে পারবো, না কত জায়গায় কি করতে পারবা ইউজ করতে পারবা। জাস্ট লিখবা কোনটা কোনটা ইউজ করা যাবে, ওই ইউজটা কি করতে পারবা। আর একটা অপশনে কি কারণে তুমি করতেছো জাস্ট ওই এক্সপ্লেনেশনটা দিবা। তোমার মানে তোমার যে যদি মনে হয় তুমি এই ইউজার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তুমি কি করবা, অবজেক্ট চাইলে অবজেক্ট কি করবা ইউজ করবা, তাইলে ফাংশন চাইলে কি তুমি যে কোনো একটা মডিউলকে কি করতে পারো, ইউজ হিসেবে কি করতে পারবে ইউজ করতে পারবা। তার মানে তোমার ইচ্ছা মতো তুমি কোয়েশ্চেন দেখে যেটা বুঝবা, যেটা যেটা তোমার মনে হবে যে তুমি অন্য একটা জায়গায় ব্যবহার করতে পারবা, ওই যেমন যেমন ইউজার রেজিস্ট্রেশন করতে তুমি পুরো টোটাল কোডটাই কি করতে পারবা রিউজ করতে পারবা। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এরকম জাস্ট এবং কোর্স কোর্স এই ম্যানেজমেন্ট আছে, এক্ষেত্রে কি হতে পারে ডিফারেন্স হতে পারে, এক্ষেত্রে তুমি কিছু জিনিস নিতে পারবা, কোন কোন মডিউল ইউজ করছে এগুলো কপি করতে পারো, না কম্পোনেন্ট গুলো ইউজ করতে পারো। এরকম আর কি, যেটা যেটা ইচ্ছা এটা এটা কি করা যাবে ইউজ করা যাবে। বাট তোমার অন্য ক্ষেত্রে যে জিনিসগুলো লাগতেছে ওই জিনিসগুলো সেম জিনিসটা যদি তুমি অন্যভাবে ডেভেলপ করতে চাও তাহলে তোমার মোটামুটি সব জিনিসই কি করতে হবে, এটা ইউজ হিসেবে ইউজ করতে হবে। আর এগুলো তো লিখবে, এরকম একটা এক্সাম্পল দিয়ে দিবে, এক্সাম্পল দেওয়ার পর বলতো কোনটা কোন কাজ, এগুলো একটা এক্সপ্লেনেশন করবা। দেখো ডিফারেন্স বলতে এই ডিফারেন্স, দেখো এখানে সফটওয়্যার মেইনটেনেন্স টাইপ টাইপ ছিল কই প্রকার চারটা, এবং কি বলছে ডিফারেন্স সিনারি বলতে তোমাকে কি বলতেছে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে কি দিবা, তুমি একটা এক্সাম্পল দিয়ে দিবা, জাস্ট এক্সাম্পলটা দিবা। এটা হচ্ছে কথা। তারপর দেখো গুড সিস্টেম তো আন্ডারস্ট্যান্ড দ্য সফটওয়্যার এত তো সাইকেল ওগুলোর দরকার নাই। হ্যাঁ, তারপর হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রসেসটা দেখবে একটু ভালো মতো, তারপর একটা ডায়াগ্রাম ড্র করবা, তারপর এটা থেকে কি কি বেনিফিট পাও। তুমি যেগুলো বলো এগুলো হচ্ছে বেনিফিট। তুমি যদি বলো আমি রি ইঞ্জিনিয়ারিংটা ইউজ করে আমার কি হয়েছে রিডিউস মেইনটেনেন্স, আমি কস্টটা কমছে, তাও ওইটা সঠিক। তুমি যদি বলো আমার সফটওয়্যারটা কি হয়েছে ইমপ্রুভ হয়েছে, কোয়ালিটি ইমপ্রুভ করতে পারছে, ওইটাও সঠিক। তুমি যদি বলো আমার সফটওয়্যারের লাইফ টাইমটা বাড়ছে, তাহলে ওইটাও সঠিক। তুমি যদি বলো আমার রিস্ক কমে গেছে, তাহলে ওইটাও সঠিক। সবগুলো সঠিক, তুমি যেটাই বলবো এটাই সঠিক। বুঝতে পারছো ইঞ্জিনিয়ারিং কি বেনিফিটের ক্ষেত্রে, বেনিফিট নিট এগুলো ইচ্ছা মতো লাগবে। তারপর দেখো সেগমেন্ট এই যেটা আছে এটা একটু হচ্ছে কি আমাদের সফটওয়্যার ম্যানেজমেন্ট ক্ষেত্রে সফটওয়্যার কি প্রজেক্ট, একটা প্রজেক্ট যদি ম্যানেজ করতে চাও তাহলে কি করতে হবে, প্রজেক্ট ম্যানেজার, এটা হচ্ছে কি প্রজেক্ট ম্যানেজারের কাজ করা কি বিভিন্ন প্রজেক্টে কাজ করবে, এটা হচ্ছে কি প্রজেক্ট ম্যানেজার কি একটা হচ্ছে কি প্রসেস পদ্ধতি যেখানে কি করে বিভিন্ন প্ল্যান করে অর্গানাইজ করে, এগুলো হচ্ছে এগুলো আসবে না। এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি সফটওয়্যার কস্ট কি এস্টিমেট বলতে কি একটা সফটওয়্যার যে আমি বানাবো, আমি যে একটা সফটওয়্যার বানাচ্ছি বা বানাবো ওইটা আগে থেকে, মানে আমি আগে থেকে কি করে ফেলবো, এই কয়েকটা জিনিস আগে থেকে আমার কি জানতে হবে, কি কি জানতে হবে, টাইম কতদিন টাইম লাগতে পারে এটা জানতে হবে। তারপর আমাকে জানতে হবে এটা কতদিনের মধ্যে শেষ হবে, দিনটা জানতে হবে, দিনটা কি জানতে হবে, সময় জানতে হবে, দিন জানতে হবে, এবং কাজের লেন্থ পরিমাণ কতটুকু, এগুলো আমাকে কি জানতে হবে। সাথে আর কি জানতে হবে, আমার কত টাকা কস্ট কত খরচ হচ্ছে ওইটাও কি জানতে হবে। আর এই জিনিসটা বানাতে আমার কতজন লোক লাগতেছে, পিপল কতজন ডেভেলপার লাগছে, ওই জিনিসগুলো আমাকে কি করতে হবে আগে থেকে কি করতে হবে জানতে হবে। এই জন্য এটাকে বলা আছে সফটওয়্যার কস্ট কি এস্টিমেশন। কস্ট এস্টিমেশন তাইলে কি বলতেছি আমরা, এটা হচ্ছে একটা প্রসেস অফ কি প্রিডিক্ট করা, মানে আগে থেকে কি করবো আমরা প্রেডিক্ট করে রাখবো যে এটা টাইম বাজেট কত টাকা লাগতে পারে এবং এটার এফোর্ট কি হইতে পারে, এগুলো কি করব রিকোয়ার্ড টু ডেভেলপ এ সফটওয়্যার সিস্টেম। তার মানে একটা সফটওয়্যার সিস্টেম ডেভেলপ করার আগে আমরা ওইটা টাইম বাজেট
এফোর্ট কতটুকু দিব, কতজন মানুষ লাগতেছে, কতদিন ধরে কাজ করবো, ওই সবগুলো হচ্ছে কি আমাদের কস্ট এস্টিমেটের মধ্যে চলে আসবে। কস্ট এস্টিমেটের মধ্যে এটার ধাপগুলো লাগবে না, এমন এটা কয়টি কি আছে, টাইপস আছে, যেগুলোকে আমাদের জানতে হবে। উম, আর আসলে এটা আমরা একবারেই নোটটা দেখি ভালো মতোই একটু দেখবা, এখান থেকে ওর যে কোয়েশ্চেনটা আসবে এটা হচ্ছে কি এখান থেকে আসবে, তোমরা এটা দেখার দরকার নাই। প্রসেস স্টাফিং, তুমি একটা যে কি যে কোনো একটা স্টাফ নিবা প্রজেক্ট, তোমার প্রজেক্টের জন্য তুমি কোন স্টাফটা নিবা, ওইটার জন্য কিছু কি আছে প্রসিডিউর মেনটেন করতে হয়। তিনি কি আমার ওই কাজটার জন্য উপযুক্ত কিনা, ওই কাজটা উনি পারে কিনা, ওইসব কিছু একটু দেখবা, এগুলো আসবে না। দেখো সফটওয়্যার কি প্রজেক্ট ম্যানেজ কি করতে হবে, কমপ্লেক্সিটি, তুমি যে একটা সফটওয়্যার ম্যানেজ করবা, মেনটেন করবা, তার ফলে কিছু কি হতে পারে, সমস্যা থাকতে পারে। সমস্যাগুলো হচ্ছে কি কি সমস্যা, টাইম ম্যানেজমেন্ট কমপ্লেক্সিটি, টাকার সমস্যা, টাইমের সমস্যা, কোয়ালিটি সমস্যা, তারপর হচ্ছে রিস্ক সমস্যা, হিউম্যান সমস্যা, পলিটিক্যাল সমস্যা, তারপরে যে তুমি যেটা বলো এটাই সমস্যা, তোমার কাছে যেটা মনে হবে এটাই সমস্যা। এবার সমস্যাটা লিখবা, ওটার ম্যানুয়াল লাগবে না। তারপরে হচ্ছে কি এই দেখো সফটওয়্যার প্রজেক্ট এস্টিমেশন, এস্টিমেশন হচ্ছে কি এটা মাস্ট, এখান থেকে তুমি কোশ্চেন পাবাই পাবা। বুঝতে পারছো? এই জন্য এটা হচ্ছে কি আগে থেকে আমরা কি কি বলতে পারবো, আমাদের বাজেট, টাইম এবং এফোর্ট কতটুকু এফোর্ট দিতে হবে, এই কাজগুলো হচ্ছে আমাকে আগে থেকে কি করতে হবে, প্রেডিক্ট করতে হবে। তাহলে এটাকে বলতেছে আমরা প্রসেস এস্টিমেশন। কস্ট এস্টিমেশনের এই কস্ট এস্টিমেশনকে কি মডেলকে কি কয়টা ভাগে ভাগ করা আছে, তিনটা ভাগে ভাগ করা আছে। এর মধ্যে আমরা জাস্ট প্রথম দুইটা একটু কি দেখবো, ভালো মতোই দেখবো। এই প্রথম দুইটা বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি এম্পিরিক্যাল এস্টিমেশন টেকনিক, আর একটা হচ্ছে কি হিউরিস্টিক কি টেকনিক। এখন আছো, আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এম্পিরিক্যাল এস্টিমেটিক টেকনিক জিনিসটা কি, এটা হচ্ছে কি সেম একটা হচ্ছে কি মডেল বা তুমি কি বলতে পারো, এটা একটা কি মডেল বলতে পারো, অথবা কি বলতে পারো মেথোডোলজি বলতে পারো। এটার কাজটা হচ্ছে কি এস্টিমেট করবে। এস্টিমেট কি কোন একটা সফটওয়্যার আগে ভাগে কি কস্ট কত, একটু কত টাইম কি করবে, আগে থেকে কত সেটা আগে থেকে কি করবে ডিসাইড করবে। এটার একটা জিনিস হচ্ছে টাইম, যেটা আছে টাইম বেসড অন দা কি পাস্ট এক্সপেরিয়েন্স এবং হিস্টোরিক্যাল ডাটার উপর ডিপেন্ড করবে। তার মানে যে টাইমটা আছে, মানে এটা ডেভেলপ করার আগে তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করতেছো, এটার আগে তুমি আগে যে একটা কি সফটওয়্যার ডেভেলপ করছিলা, ওইটার পাস্ট এক্সপেরিয়েন্স বা কি ডাটাগুলো তোমার কি হতে পারে, এইখানে যে নতুন করে কাজটা করতেছে এখানে কি করতে পারে, লাগতে পারে। এটাকে বলা হচ্ছে কি এম্পিরিক্যাল এস্টিমেশন টেকনিক। তার মানে এখানে কি করতে হবে, তোমার আগে প্রিভিয়াস নলেজ এর দরকার আছে। প্রিভিয়াস নলেজ হচ্ছে পাস্ট এক্সপেরিয়েন্স অথবা কি হিস্টোরিক্যাল ডাটাগুলো কি হতে পারে, প্রয়োজন হতে পারে। জাস্ট ঠিক একটা ড্র করবা, ঠিক আছে ড্র করবা, একটু দেখবা কেমনে কেমনে ড্র করে, একটু ডিসক্রিপশনটা দেখবা। আর এটার অ্যাডভান্টেজ আছে, এটা কি সিম্পল, এটা তো খুব সিম্পল। তারপরে এটার ডিজাইন, এটা কি করা যায় ইউজফুল তা কি ডিটেলস উইথ অ্যাভেলেবেল, এখানে তুমি ডাটা কি পাবা, অ্যাভেলেবেল ডাটা পাবা, যে প্রিভিয়াস থেকে যে তুমি হিস্টোরি থেকে যে ডাটাটা নিবা বা যে কি নিবা, যে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা নিবা, ওইটা কি পাবা, অ্যাভেলেবেল পাবা এই মডেলের মধ্যে। এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কি হিস্টোরিক্যাল ডাটাগুলো কি হয়ে থাকে, কম হয়ে থাকে, এটা একটা সমস্যা। আর এটা হচ্ছে কি এটাতে কি প্রয়োজন হয়, এটাকে এক্সপেরিমেন্টস এর দরকার হয়, এটা একটা কি হচ্ছে সমস্যা। জাস্ট ডেফিনিশন লিখবা, গ্রাফটা এই ডায়াগ্রামটা আঁকবা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখবে। হিউরিস্টিক্যাল টেকনিকের মধ্যে হিউরিস্টিক্যাল টেকনিক হচ্ছে কি একটা মেথোডোলজি বা কি বলতে পারো মডেল, যেটার কাজ হচ্ছে কি করা, বিভিন্ন কাজটা হচ্ছে সেম কস্ট এফেক্ট এবং টাইম গুলা কি করতে পারা, কনজিউম করতে পারা। এইটার জন্য একটা মডেল আছে, সেইটা হচ্ছে কোকোমো। কোকোমো মডেল হচ্ছে কনস্ট্রাকটিভ কস্ট মডেল। এইখান থেকে সবচেয়ে এই কনস্ট্রাকটিভ কস্ট মডেল থেকে মাস মাস ম্যাথ আসবে এবং এই মডেলটা এক্সপ্লেন করতে বলতেই পারে। কনস্ট্রাকটিভ কস্ট মডেল এটা 1981 এ মনে ডেভেলপ হয়েছিল, কে একজন তৈরি করছে। এটা এমন কোন, এই মডেলটা এমন না যে এটা সে কি করছে রিসার্চ করে বা কি করছে বা কোনো কিছুর উপর বেস করে তৈরি করছে, এরকম না, বা কোনো কিছু গবেষণা করে ওইখান থেকে, এরকম কিছু না। এটা জাস্ট তার নিজের, যে ব্যক্তিটা ছিল ইঞ্জিনিয়ার, উনি একটা ছিল ইঞ্জিনিয়ার, ওনার নিজের ব্যক্তিগত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা এক্সপেরিয়েন্স থেকে তিনি একটা মডেল তৈরি করছে। এটাকে আমরা এটা বলা হচ্ছে কি কনস্ট্রাকটিভ কস্ট মডেল। এরকম হাজার হাজার অসংখ্য মডেল আছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলটা হচ্ছে এই কনস্ট্রাকটিভ কস্ট মডেল। এটা কি করবে, আগে ভাগে তুমি একটা সফটওয়্যার তৈরি করার আগেই
তোমার টাকা কত লাগবে, কস্ট কত, বাজেট কত, টাইম কতদিন লাগবে, এফোর্ট কতটুকু দিতে হবে, এগুলো তুমি আগে ভাগে কি করবা, ক্যালকুলেট করবা। উনি নিজের অভিজ্ঞতা থেকে এই জিনিসটা কি করছিল, তৈরি করছিল, এই জন্য কিছু ফর্মুলা আবিষ্কার করছিল। এই জন্য এটাকে উনি বলতেছি কনস্ট্রাকটিভ কস্ট মডেল হিসেবে নাম দিছিল। এরকম তুমি কোনো কিছু সফটওয়্যার তৈরি করার আগে এরকম অনেকগুলো মডেল আছে যে যেটার উপর বেস করে তুমি একটা সফটওয়্যারের টোটাল আগে ভাগে কি ক্যালকুলেশন করে ফেলতে পারবা। এরকম অনেক মডেল অলরেডি আছে, তার মধ্যে বেশিরভাগ সবচেয়ে জনপ্রিয় মডেল হচ্ছে কি কনস্ট্রাকটিভ কস্ট মডেল, যেটা কি কোকোমো মডেল নামে বেশি পরিচিত। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মডেল, যেটা কি আমাদের এশিয়ার এদিকে মানুষের জন্য খুব বেশি জনপ্রিয়। এই মডেলটা ইউজ করা হয় সফটওয়্যার ফার্মের ক্ষেত্রে। আরো অনেক মডেল আছে যেটা সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করা হয়েছে, কোনো কি নাই সাইন্টিফিক বা ইয়ার কোনো কি নাই প্রুফ নাই যে এটা সত্য, এরকম কোনো কি নাই, প্রুফ করার ওয়ে নাই বা ছিল না। জাস্ট এটা কি নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করছে। কুকুকু মডেল, কনস্ট্রাক্টিভ এই মডেল, এটার বেসিক্যালি কি আছে, তিনটা টাইপস আছে এই মডেলের। প্রথমত বলি তিনটা কি আছে, তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে বেসিক কুকুমো মডেল, আরেকটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট কুকুমো মডেল, আরেকটা হচ্ছে কি কমপ্লিট অথবা ডিটেলস কুকুমো মডেল। এখন দেখো, আমাদের ধরো আমাদের দেশের মধ্যে তিন ধরনের ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার ফার্ম থাকতে পারে। একটা হচ্ছে কি বেসিক, যারা কি করে বেসিক কাজ কাম করে, এরকম একটা ইন্ডাস্ট্রি থাকতে পারে। আরেকটা হচ্ছে যারা মোটামুটি বড় সড়ো লেভেলে সফটওয়্যার নিয়ে কাজ করে, এরকম একটা ইন্ডাস্ট্রি থাকতে পারে, এটাকে বলতেছি ইন্টারমিডিয়েট কোকো মডেল। আরেকটা হচ্ছে বড়, একদম হচ্ছে লার্জ বা ডিটেলস কাজ করে, বড় সড়ো প্রজেক্ট নিয়ে কাজ করে, ওকে বলতেছি কমপ্লিট কি কোকো মডেল। একটু এক্সপোজ করি ওকে, এবং এগুলো একটু জটিল বিষয় একটু বুঝতে হবে। এখন দেখো, যারা ছোটখাটো একটু প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে কাজ করে, ওদেরকে বলতেছি আমরা কি বেসিক কোকোমো মডেল। তার মানে আমরা যে কোকো মডেলের তিনটা টাইপস পাইছি। একটা হচ্ছে কোথায় ইউজ করবে, বেসিক যারা কাজ করে ওরা এক ধরনের কোকো মডেল ইউজ করবে, যারা ইন্টারমিডিয়েট কাজ করে ওরা এক ধরনের কোকো মডেল ইউজ করবে, আর একটা হচ্ছে যারা বেশি ডিটেলস নিয়ে কাজ করে ওরা কোকো মডেল ইউজ করবে অন্য ধরনের। তার মানে আমরা এই সেগমেন্টে আমাদের এই কুইজ যেটা পড়বে সেটা হচ্ছে কি বেসিক কোকো মডেল সম্পর্কে জানবো। এই বাকি এইগুলো হচ্ছে লার্জ এবং কি কমপ্লিট, এগুলো দেখার নাই। আমরা জাস্ট স্মল ছোট একটা কি ইন্ডাস্ট্রি সম্পর্কে বা ছোট ফার্মে যে জিনিসগুলো ইউজ করা হয় এটা সম্পর্কে একটু জানবো, এটাকে বলতেছি বেসিক কোকোমো মডেল। এই বেসিক কোকোমো মডেলের এটা হচ্ছে কি তিনটা ভাগে ভাগ করা হয়। আবার ওই এই তিনটা ভাগের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে তিনটা কি আছে, আবার ভিত্তি আছে বা টাইপ বলতে পারে। এগুলো হচ্ছে কি একটা হচ্ছে অর্গানিক, আরেকটা হচ্ছে সেমি ডিটেক্ট, আরেকটা হচ্ছে কি ইনভাইটেড। এটা হচ্ছে তিনটা টাইপ, এটা হচ্ছে কি প্রত্যেকটার জন্য তিনটা টাইপ। যেমন বেসিকের ক্ষেত্রে কি থাকবে, অর্গানাইক থাকবে, তারপর সেমি ডিরেক্টেড থাকবে, ইনভাইটেড থাকবে। ঠিক সেম এটার জন্য সেম, এটার জন্য সেম, প্রত্যেকটার জন্য তিনটা করে কি আছে বা টাইপ আছে বা কি আছে, টাইপ আছে ভাগ আছে। এখন দেখো, অর্গানিক ইউজ করবো কখন, অর্গানিক যেই এগুলো হচ্ছে ফর্মুলা, এই তিনটা হচ্ছে কি আমাদের সেমি সেমি, এগুলো হচ্ছে কি বিভিন্ন ফর্মুলা ইউজ করছে। তার মানে আমরা বেসিকের জন্য এখন কি শিখবো, এই বেসিক কোকোমোডেলের জন্য এই তিনটা ফর্মুলা শিখবো, যেখানে বলতেছে কি অর্গানিকের ক্ষেত্রে কি হয়, অর্গানিকের মধ্যে সিম্পল অথবা কি স্মল প্রজেক্ট বা এক্সপিরিয়েন্স টিম। এখানে হচ্ছে কি অর্গানিকের ক্ষেত্রে সাধারণত কখন ইউজ করবো, যখন যে প্রজেক্টে কাজ করবো এটা কি হবে, সিম্পল হবে, অথবা কি হবে ছোট হবে, অথবা কি থাকবে এক্সপিরিয়েন্স কি থাকবে, টিম থাকবে, তখন আমরা কি ইউজ করবো, এই অর্গানিক ফর্মুলাতে ফেলবো। তারপর যখন দেখবো সেমি ডিটেক্ট কখন ইউজ করবো, যখন দেখবো ওইটা মোটামুটি মিডিয়াম লেভেলের একটা প্রজেক্ট আর এখানে কি কমপ্লেক্সিটি আছে প্রজেক্টের মধ্যে, তখন আমরা কি করব, এই সেমি ডিটেক্ট কি ফর্মুলাটা ইউজ করব। আর লাস্ট হচ্ছে কি এমবেডেড কখন ইউজ করব, যখন লার্জ বা কি কমপ্লেক্স অথবা কি রিয়েল টাইম কোনো সিস্টেম তৈরি করব, তখন আমরা কি করব, এই এমবেডেড যে ফর্মুলা আছে ওগুলো ইউজ করব। তার মানে বেসিক মানে ছোট একটা ইন্ডাস্ট্রির মধ্যে কিরকম প্রজেক্ট ইউজ করতে পারে, যদি প্রজেক্ট একদম ছোট হয় তাহলে সে কি করবে, অর্গানিক ফর্মুলা ইউজ করে কাজটা দেখবে, আগে থেকে প্রেডিক্ট করে দেখবে যে কতদিন কত সময়গুলো লাগতে পারে। আর যদি প্রজেক্টটা মোটামুটি কি হয় কমপ্লেক্স হয়ে যাবে, মিডিয়াম বা কমপ্লেক্সিটি চলে আসে, তখন সে কি সেমি ডিটেক্ট ইউজ করে দেখবে। আর যদি একদম কমপ্লেক্স বা লার্জ বা কি হয়ে যায়, কমপ্লেক্স বা রিয়েল টাইম হয়ে যায়, তাহলে ইনভাইটেড ইউজ করতে হবে। এখন কোয়েশ্চেনের মধ্যে যদি তোমাকে বলে যে এটা হচ্ছে একটা স্মল টিম বা এক্সপিরিয়েন্স টিম বা ছোট প্রজেক্ট, তাহলে তখন তোমার বুঝে নিতে হবে যে এখানে আমাকে কি বের করতে বলতেছে, অর্গানিকটা বের করতে বলতেছে। আর যদি বলো যে মোটামুটি কি করে এভারেজ কি থাকে, এটাকে এভারেজ এক্সপেরিয়েন্সের দরকার হয়ে থাকে, অথবা আমাদের প্রজেক্টে মিডিয়াম বা কমপ্লেক্স হয়, তখন আমাকে বুঝে নিতে হবে এখানে আমাকে সেমি
যেটা কি করতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা তোমার বুঝে নিতে হবে যে তুমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। তারপরে যদি বড় বলে রিয়েল টাইম বলবে, তাহলে কমপ্লেক্স বেশি বলো তাহলে ইনভাইডেড। তার মানে কোয়েশনে তোমার যে ইনফরমেশন থাকবে ওইটার উপর বেস করে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি ওই ক্ষেত্রে কোন ফর্মুলাটা ইউজ করবে। এই তিনটা ফর্মুলা থেকে এটা তোমার বুঝে নিতে হবে। আর যদি সরাসরি বলে দেয় তাহলে তো ভালো, আর বোঝার দরকার নাই, সরাসরি করতে পারবে। এখন দেখো এগুলোর কয়েকটা ডায়াগ্রাম আছে, তাহলে এগুলো একটু ডায়াগ্রাম এগুলো একটু দেখি। দেখো এফুট মানে প্রসেসটার সাথে সাইজটা কিরকম হতে পারে সেটা হচ্ছে দেখো। বলছিলাম কি অর্গানিক ছোট, এই জন্য এটি কি হবে, সময় কম লাগবে। তারপর এটা সাইজে কি হবে, ছোট হবে। আর সেমি ইলেকট্রিকের ক্ষেত্রে কি হবে, বড় হবে। আর এমবেডেড এর ক্ষেত্রে কি হবে, বেশি সময় লাগবে। ঠিক সেম হচ্ছে কি যদি ডেভেলপমেন্ট টাইমের ক্ষেত্রে এবং সাইজের ক্ষেত্রে কম্পেয়ার করো, তাহলে কি হয়ে যাবে, আমাদের অর্গানিকটা আগে শেষ হয়ে যাবে। ছোট, কম সময় লাগবে, সাইজে ছোট, এটা একটু বড়। আর এটা হচ্ছে আর একটু বড়। জাস্ট ডায়াগ্রাম গুলো একটু আঁকে দিবা। একবার এইভাবে আঁকলে নিচে নিচে এটা আসবে, আরেকবার এইভাবে, মানে একবার এভাবে যাচ্ছে আরেকবার হচ্ছে এইভাবে যাচ্ছে, মানে দুইটা দুইটা আসছে আর কি। বুঝো নাই? একটা এভাবে এভাবে যাচ্ছে, আরেকটা এভাবে এভাবে যাচ্ছে, জাস্ট আঁকবা। এই তো আমার বোঝার কিছু না, যেটা বোঝা সেটা হচ্ছে এই ফর্মুলা গুলা। আমরা যে ফর্মুলা গুলা শিখবো সেটা হচ্ছে এফ টি মানে বোঝাচ্ছে ইনপুট, টি মানে বোঝাচ্ছে টাইম, তারপরে বোঝাচ্ছে কি স্টাফিং। এর ক্ষেত্রে বেসিক্যালি এই দুইটা ফর্মুলা ভালো করে কি রাখতে হবে, মনে রাখতে হবে। এ সমান সমান কি এল ইউ বলতে বোঝাচ্ছে বেসিক্যালি এখানে লাইন অফ কি কোড, কত লাইনের কোড। তার মানে এখানে আমাকে মনে রাখতে হবে কি এ ইন্টু কি কিলো লাইন অফ কোড। তাহলে এটা ক্যাল মানে হচ্ছে কি লাইন অফ কোড, আর কি কত লাইন, এটা কোড। এটা প্রজেক্ট আমাদের যে প্রজেক্ট আছে এটা কত লাইন হবে, উপর হবে বি। এখন এর ভ্যালুটা কত হবে আর বি এর ভ্যালুটা কত হবে, এগুলো কি দেওয়া আছে, তিনটা ফর্মুলা ক্ষেত্রে ভ্যালু গুলো দেওয়া আছে। দেখো অর্গানিক, সেমি, তারপর আছে কি ইনভাইটেড। যেটা আমরা তোমাকে বলছিলাম অর্গানিক, সেমি, ইনভাইটেড তিনটা ধরনের ক্যালকুলেশন আমাদের আসতে পারে। তার মানে প্রথমে ফর্মুলা হচ্ছে যদি এ ফুট বাইর করতে বলে ই ফুট, তার মানে কতটুকু ই ফুট লাগবে, তখন এটার ফর্মুলা হচ্ছে কি এ ইন্টু কি এলওসি পাওয়ার ইন্টু কি বি। তাহলে এর ভ্যালু হবে কত, যদি অর্গানিকের হয় তখন আমরা 2.4 বসাবো এর ভ্যালু। আর যদি সেমির হয় তাহলে কি 3 বসাবো। আর যদি ইনভাইটেড হয় তাহলে 3/6 বসাবো। তার মানে কি বুঝতে পারছো তুমি, এখানে কি হচ্ছে আমরা কি করব, ইনপুট বের করার ফর্মুলা হচ্ছে এ ইন্টু কি এল এলওসি টু দি পাওয়ার বি। এক্ষেত্রে এ এবং বি এর ভ্যালু কত হবে এটা ডিপেন্ড করতেছে কোন টাইপস এর ক্ষেত্রে। যদি অর্গানিক করি তাহলে এর ভ্যালু হচ্ছে 2.4, আর যদি সেমি থাক করি তাহলে 3 আর যদি ইনভ্যালিড করি তাহলে কি 3.6। তার মানে এই ভ্যালু গুলো তোমার মুখস্থ করতে হবে। আর বি এর ভ্যালু গুলো কি হবে দেখো, এই অর্গানিক হলে 0.1.05 বসাবো, নাইলে 1.12 বসাবো, নাইলে 1.20 বসাই দিবা, ভ্যালু গুলো এখানে বসাইতে হবে। তার মানে এই চারটা তোমার ভ্যালু কখন কোথায় কি বলবে এটা কি করতে হবে, মুখস্থ করতে হবে। আর ডেভেলপমেন্ট টাইমের ক্ষেত্রে কি দেখো, টাইম বের করতে হলে সি ইন্টু কি যে এককে এখানে বের করছিলাম, ভ্যালুটা বের করছিলাম ওইটা পাওয়ার কি ডি। তাহলে সি এর ভ্যালু কত হবে দেখো, সি এর ভ্যালু ক্ষেত্রে কি তিনটাই সেম, 2.5 2.5 2.5, বা ডি এর ভ্যালুটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দেখছো 1.38 1.35 1.0.32, এই ফর্মুলা গুলো এই টেবিলে একটু মনে রাখতে হবে। যদি মনে না রাখো তাহলে আলাদা আলাদা করে ফর্মুলা গুলো মনে রাখতে হবে। বুঝতে পারছো? এগুলো দিয়ে যদি ম্যাথ আছে একটু দেখবো। ধরো ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেলটাও একটু কি করতে হবে, জানতে হবে, যদি এটা প্রিভিয়াস অনেকবার আসছে। ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল জিনিসটা কি, ক্যাপাবিলিটি মডেল হচ্ছে এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, বা এটা একটা কি অর্গানাইজেশন বলতে পারো, বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে যেটা কি করে ইমপ্রুভ করবে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস কি করার জন্য, ডেভেলপ করার জন্য। তার মানে ক্যাপাবিলিটি অফ ম্যাচুরিটি মডেলটার কাজ হচ্ছে কি করবে, এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা কি করে ইমপ্রুভ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসিংটা কি অর্গানাইজেশন, যে কোনো একটা অর্গানাইজেশন দ্বারা তুমি একটা সফটওয়্যার কিভাবে ডেভেলপ করবা এইগুলা সম্পর্কে জানতে পারবে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি ইমপ্রুভ করা, সফটওয়্যারের কোয়ালিটি ইমপ্রুভ করবো, তারপরে সফটওয়্যারের প্রসেস গুলা মিসইউজ করবো, কত বেশি দিন ইউজ করা যায় এইগুলা, আর প্রজেক্টে কি করবো রিস্কটা রিডিউস করবো, এইগুলো হচ্ছে তার স্টেপ। এর মধ্যে আবার কয়েকটা ধাপ আছে, 5টা ধাপ আছে, ওগুলো একটু দেখতে হবে। ওই এই ক্ষেত্রে 5টা ধাপ হচ্ছে, 5টা ধাপ তো এখানেই আছে না, এগুলো তো দেখলাম। এই দেখো ক্যাপাবিলিটি মেইনটেনেন্স মডেলের ক্ষেত্রে কি করে এটা অর্গানাইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস কি করে ইমপ্রুভ দা গিয়ে যে কোনো একটা অর্গানাইজ সফটওয়্যারকে ডেভেলপ করার জন্য ইউজ করবে। এটা 5টা কি আছে লেভেল আছে, একটা হচ্ছে ইনিশিয়াল লেভেল, তারপর হচ্ছে রিপিটেবল লেভেল, ডিফাইন লেভেল, ম্যানেজ লেভেল,
কি অপটিমাইজ লেভেল, এগুলো কোনটা ঠিক আছে, এখানে কোনো কি থাকবে না, প্লেন থাকবে না। আর এগুলোর ক্ষেত্রে কি থাকবে, প্লেন থাকবে। এ কি করবে, ডিফাইন করবে, জাস্ট কি করবো, কোন কোন ধাপের মধ্যে কি কাজটা হচ্ছে এটা একটু কি হবে দেখতে হবে। আর এটা ইউজ করতেছে কি, কি প্রসেস এরিয়া, কি প্রসেস এরিয়া, এটা হচ্ছে কি আলাদা মডেল, যেটার কাজটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কি করবে, এটা হচ্ছে কি একটা গ্রুপ রিলেটেড কি অ্যাক্টিভিটি দ্যাট কি করে অর্গানাইজ, ইমপ্রুভ এন্ড কি ম্যানেজ দা কি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। যে কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস কি করার জন্য, ইমপ্রুভ এবং ম্যানেজ করার জন্য একটা মডেল কাজ করে, সেটা হচ্ছে কি প্রসেস এরিয়া। এই কি প্রসেস এরিয়াটা কার উপর বেস করে তৈরি করা হয়েছে, এই ক্যাপিটালিটি ম্যাচুরিটি মডেল, এটার উপর বেস করে, এটার উপর থেকে কি হয়েছে এই জিনিসটা আসছে। তার মানে এই 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 জিনিসটা দেখে আমরা কি পাচ্ছি এখন, এই প্রসেসটা পাচ্ছি, কি প্রসেস। এটার ক্ষেত্রে সাইড কি পাঁচটা কি আছে, ধাপ আছে। এই ইনিশিয়ালের ক্ষেত্রে কোনো কি ইউজ করা হয় না, কোনো প্ল্যান থাকে না এই জন্য। বাট রিপিটেবল এর ক্ষেত্রে কি আছে দেখো, এটা কি করতে হয়, সফটওয়্যার কি করতে হবে, প্লেন করতে হবে, তারপর হচ্ছে কনফিগারেশন করতে হবে, আর অনেকগুলো কাজ আছে, একটু দেখে নেবে। তারপর ডিফাইনের ক্ষেত্রে কি করতে হয়, প্রসেস ডিফিনেশন করতে হয়, তারপর হচ্ছে ট্রেন প্রোগ্রাম করতে হয়, তারপর ম্যানেজার ক্ষেত্রে কি দেখো, কোয়ান্টিটি এবং কি কোয়ালিটি ঠিক আছে কিনা এটা কি করবে, চেক করবে। আর অপটিমালের ক্ষেত্রে কি প্রসেসের ক্ষেত্রে কোনো চেঞ্জ বা টেকনিক্যালি কোনো চেঞ্জ হচ্ছে কিনা এগুলো একটু দেখবা। এগুলো হচ্ছে এই কাহিনী। আর দেখো প্রোডাক্টিভিটি বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে কি, KLC ডিভাইডেড বাই এফুট। এফুট আমরা দেখছি কিভাবে বের করব, এটা হচ্ছে কি ফর্মুলা, একটু মনে রাখবা, একটু দেখবা। তারপর হচ্ছে কি ফ্যান ইন ফ্যান আউট, হচ্ছে যখন অনেকগুলো সাব মডিউল একসাথে হবে একটা মডিউলে চলে আসবে, এটাকে বলতেছি ফ্যান ইন। যখন একটা মডিউল থেকে অনেকগুলো সাব মডিউল ক্রিয়েট হবে এটাকে বলতেছি ফ্যান আউট। এটা তো দেখবা ডেফিনেশন কাকে বলে দেখবা, বুঝতে পারছো বলি কি, বুঝো কি। তারপর বুঝতে দেখো, পারছি। দেখো এগুলো হচ্ছে কিছু মডেল, এই ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স তার মানে আছে সফটওয়্যার ম্যাট্রিক্স কাকে বলে, এটা একটু দেখবা ম্যাট্রিক্স কাকে বলে। এক্ষেত্রে কিছু কি হেনরি এবং কি কাফলা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মুছতে পারবা। সি সমান সমান লেন ইনটু কি ফ্যান ইন। ফ্যান বলতে বলছিলাম যদি অনেকগুলা সাব মডিউল যদি একটা মডিউলে যায় এটা বলতেছি ফ্যান ইন, আর ফ্যান আউট বলতে বলতেছি হচ্ছে একটা মডিউল থেকে অনেকগুলো সাব মডিউল, তার মানে ফ্যান ইন যোগ ফ্যান আউট কি করে দিব, দুইটাকে কি করবো যোগ করে কি করে দিব, স্কোয়ার করে দিব, ফর্মুলা মনে রাখবে, ম্যাথ আসবে। তারপরে দেখো কাঠ এবং গ্লাস সিস্টেমের ক্ষেত্রে কি করা হয়, এই কমপ্লেক্সিটি বের করার জন্য ফর্মুলা আছে, এগুলো হচ্ছে এক একজন কি ফর্মুলা বানাইছে ওদের নিজের নাম দিয়ে। এটা হচ্ছে হেনরি এবং কি কাবলুরা, তারপর এটা হচ্ছে কাঠ এবং কি গ্লাস, যে বিজ্ঞানী আছে ওরা বানাইছে আর কি। স্ট্রাকচারে যদি কমপ্লেক্সিটি বের করতে চাও তাহলে কি ফ্যান আউট স্কয়ার দিবা, মনে রাখবা, মুখস্থ করবে ভালো মতো। ডাটা কমপ্লেক্সিটি বের করতে চাইলে কি করতে হবে, ফ্যান ইন এবং ফ্যান আউট দুইটাই কি করতে হবে, যোগ করতে হবে, যেটাকে আমরা বলতেছি কি বিএম। এটার ক্ষেত্রে কি হবে, ফ্যান ইন এবং ফ্যান আউট দুইটা যোগ করবো, যোগ করার পরে ডিভাইডেড বাই কি হবে, ফ্যান আউট প্লাস ওয়ান দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। এটা হচ্ছে ফর্মুলা মনে রাখবা। তারপর হচ্ছে সিস্টেম কমপ্লেক্সিটি হচ্ছে কি এই দুইটা, এই ডাটা কমপ্লেক্সিটি এবং কি স্ট্রাকচার কমপ্লেক্সিটি দুইটাই যোগ করবা। এগুলো বোঝার কিছু নাই, মুখস্থ করবে, ফর্মুলা ম্যাথ আসবে, এই জন্য মুখস্থ করতে হবে। তারপর দেখো এই দেওয়া আছে কি গ্রুপটা কি মডেল, যে কোনো একটা তুমি যদি কি রিলায়েবল কি গ্রুপ করতে চাও তখন কি ফর্মুলা ইউজ করবা। এটা কি কাচিনফু মডেল নাই, কাচিনফু মডেলের ক্ষেত্রে এখানে দেখো এটা একটা কি ফর্মুলাটা একটু দেখো যাও, এটা হচ্ছে কি কোনো একটা কি যদি ইরূপ থাকে ওইটা আমরা কি করবো এখানে জানতে পারবো, যে আমাদের একটা সফটওয়্যারে যখন টেস্ট করতেছি টেস্টের ক্ষেত্রে কতটুকু ফেল হইতে পারে, আমাদের টেস্ট কেসের ফেইলের ডেটটা কি আছে বের করবো। এগুলো কিসের মাধ্যমে বের করবো, এই ফর্মুলা গুলো দিয়ে বের করবো, যে আমরা যে টেস্ট করতেছি টেস্ট করার পর আমাদের কতটুকু পার্সেন্টেজ আসতেছে বা আসতেছে না, এগুলা ফেল হয়েছে, কতটুকু সাকসেস হয়েছে, টেস্টের একুরেসি কত আসছে কত কম আসছে, এগুলো বের করার জন্য এই মডেল গুলো ইউজ করা হয়। এটা হচ্ছে দেখো ডেল্টা টি বলতে বলছে, এটা হচ্ছে কি ফেইলিউর রেট, তার মানে কতটুকু ফেল হয়েছে আমাদের টেস্টে, কতটুকু কি করছে, পাস করছে ফেল করছে, এটা বের করবো। তাহলে ফেইলিউর রেট, তারপর এখানে উপরে থাকবে কি এনটি, হচ্ছে কি আমাদের এনটি হচ্ছে টোটাল ফেল, কত নাম্বার কয়টা নাম্বার কি হয়েছে ফেল হয়েছে। আর হচ্ছে ডেল্টা টি হচ্ছে কি টোটাল কি ফেলিওর, মানে কতটুকু টোটাল কতটুকু ফেল হয়েছে এটা। আর হচ্ছে কি এন টি মানে হচ্ছে নাম্বার অফ ফেল, নাম্বার কয়টা ফেল হয়েছে এটা। আর টি বলতে বোঝাচ্ছে টেস্টের টাইম, কতটুকু টাইম নিয়েছিল ওইটা। আর হচ্ছে ফেল রেটটা তো দেওয়া আছে। আর এই ডেল্টা টি মানে হচ্ছে ফেল রেট, টি মানে হচ্ছে শুধু টেস্টের টাইম, আর এটি হচ্ছে কয়টা ফেল হয়েছে এটা। আর বি, এই বিটা জিরো এবং বিটা ওয়ান হচ্ছে কি এগুলো হচ্ছে প্যারামিটার, এগুলো হচ্ছে দুইটা কিসের প্যারামিটার, প্যারামিটার বলতে কিসের প্যারামিটার, এর আগে যে
একটা টেস্ট করছি এর আগে, ধরো এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুইটা পার্ট। প্রথমে এই পার্টটা টেস্ট করতেছি, তখন কি ফেল রেট হচ্ছে, ফেল রেট বের করতেছি, তখন এনটি হচ্ছে কি কতটুকু কি আছে, নাম্বার অফ ফেল কয়টা ফেলিছে আর কি কততম সময় লাগছে, এটার একটা কি পাইছি আমরা, ভ্যালু পেয়ে গেছি। এটার একটা ভ্যালু পাইছি। এখন ভ্যালু পাওয়ার পর আবার এটা কি করতেছি, ফেল টেস্ট করতেছি, ফেল রেট কত, এটা ফেল রেট বের করতে গিয়ে এনটি কয়টা নাম্বার ফেল আছে এটা দেখছি, ডিভাইডেড বাই টি দিয়ে ভাগ দিয়েছি। ভাগ দেওয়ার পরে বি এ দে বিটা টি, বিটা ও জিরো এবং বিটা ওয়ান হচ্ছে প্রিভিয়াস যে আগের যে ফেল রেটটা পাইছিলাম এইটার প্যারামিটার, আগে এইটার প্যারামিটার কি করব, প্রিভিয়াস প্যারামিটারটা কোথায় ইউজ করবো, এখানে ইউজ করব। বুঝতে পারছো, এইটা হচ্ছে কি প্যারামিটার কার আগে, প্রিভিয়াসটা বিটা জিরো এবং বিটা ওয়ান হচ্ছে প্রিভিয়াসটার প্যারামিটার বোঝাচ্ছে এখানে। এগুলো হচ্ছে সেম ওয়েল, এই ফর্মুলাটা একটু দেখবা, মুখস্থ করে ফেলবা, মুখস্থ লেখা কিছু দেখতে হবে না। এই ম্যাথ গুলো দেখো, এই ম্যাথ গুলো আসবে মাস্ট। এখানে দেখো ফ্যান ইন ফ্যান আউট দেওয়া আছে, পুরো তো দেওয়া আছে ফ্যান ইন ফ্যান আউট, এবং সিস্টেমের কমপ্লেক্সিটি দেওয়া আছে 2000 কমপ্লেক্সিটি, এবং লাইন দেওয়া আছে, লাইন অফ কোড বা কি লাইন অফ কোড দেওয়া আছে কত কত লাইন, এটা প্রোগ্রামটা 200 লাইন, মানে একটা সফটওয়্যার বানাচ্ছে এটা কোড কত 200, 200টা কোড লাইন আছে। এখন আমাদের তো বলতেছে দেখো স্ট্রাকচার কমপ্লেক্সিটি বের করতে বলতেছে কি কার্ড এবং কি ক্লাস সিস্টেম কমপ্লেক্সিটি দিয়ে। তার মানে আমরা এখানে কয়টা ফর্মুলা করছিলাম, তিনটে, একটা হচ্ছে স্ট্রাকচার কমপ্লেক্সিটি আর একটা হচ্ছে ডাটা কমপ্লেক্সিটি। এগুলাই দেখো, তাহলে এগুলা এখানে ইউজ করি। এই এক্সাম্পলের ক্ষেত্রে ফ্যান দেওয়া আছে এত এত লাইন এত, তার মানে স্ট্রাকচার কমপ্লেক্সিটি কত হবে, স্ট্রাকচার কমপ্লেক্সিটি সমান সমান বলছিলাম ফ্যান আউট স্কয়ার, এই জন্য ফ্যান আউট কত ছিল 4, তাহলে 4 কে স্কয়ার করে দিছি। তারপর ডাটা কমপ্লেক্সিটি কত হচ্ছে, ডাটা কমপ্লেক্সিটি হচ্ছে এই দুইটা ফ্যান ইন ফ্যান আউট যোগ করবো, এটাকে ডিভাইড করবো কত দিয়ে, ফ্যান আউট প্লাস 1, এই দুইটা যোগ করছি 7 পাইছি, দুইটা যোগ করে 7 পাইছি স্যার। ফ্যান আউট কত ছিল 4 প্লাস 1 দিয়ে ভাগ করলে ডাটাটা পাইছি। ডাটার পর হচ্ছে সিস্টেম, সিস্টেম বের করতে হলে দুইটা যোগ করে দিব। সিস্টেমের ক্ষেত্রে যদি সিস্টেম কমপ্লেক্সিটি বের করতে বলে, প্রিভিয়াস যে দুইটা কমপ্লেক্সিটি বের করছি ডাটা এবং স্ট্রাকচার দুইটাই যোগ করে দিব। আরেকটা হচ্ছে কি, আরেকটা দেখছিলাম কি আমরা ওই হেনরি এবং কি কাপলোয়ার যে ফর্মুলাটা দেখছিলাম, লেন বলতে বুঝাচ্ছে এখানে কোড, কোডটা কত লেন্থের, কোডটা ছিল কত আমাদের 2000 লেন্থের একটা কি ছিল কোড ছিল, এই কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 200 লেন্থের একটা কোড ছিল। এই 200 লেন্থ এদিকে প্যান ইন প্যান আউট যোগ করে কি এটাকে স্কেল করে দিলে যেটা আসবে ওইটাই। এটা একটু দেখবা, এগুলা ফর্মুলা মুখস্থ করবে, ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা। আবার দেখে এখানে ফ্যান আউট দেওয়া আছে কিন্তু কি দেওয়া নাই, ফ্যান ইন দেওয়া নাই। আর ফ্যান ইন এবং ফ্যান আউট করে কি যোগ করা ভ্যালুটা কি দেওয়া আছে, এই দেখো ফর্মুলেশন দ্য নাম্বার অফ দ্য কি পেরেন্টস পাস টু এন্ড দ্য কি ফ্রম দ্য কি মডুলা, তার মানে একটা ভ্যালু দেওয়া আছে 44, এটা হচ্ছে কি ফ্যান ইন এবং ফ্যান আউট যোগ করার ভ্যালুটা হচ্ছে এটা। তারপর হচ্ছে কমপ্লেক্সিটি অফ দ্য মডিউল, কমপ্লেক্সিটি বলতে এটা হচ্ছে আমাদের লাইন অফ কি কয়টা কোড আছে, এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত এই যে এলও, এখানে যে ভ্যালুটা দিয়েছিল এই এলওসি, এই কমপ্লিসিটি লাইন অফ কোড কত দেওয়া আছে 39 দেওয়া আছে, এবং কি দেওয়া আছে ফ্যান ইন ফ্যান আউটের যোগফল হচ্ছে 46 এবং ফ্যান আউট হচ্ছে এত। তারপর আমাদের কি কার্ড গ্লাস অ্যালগরিদম হিসেবে স্ট্রাকচার কমপ্লিসিটি সমান সমান ছিল কি ফ্যান আউট, তাহলে ফ্যান আউট স্কেয়ার দিয়ে দিলাম, ফ্যান আউট স্কেয়ার দিয়ে বের করে ফেললাম। তারপর স্ট্রাকচারে হচ্ছে ডাটা কমপ্লিসিটি হচ্ছে কি দুইটা যোগ করার মিলে কত আছে 46 ডিভাইডেড বাই কত আসবে 4, তাহলে 3 প্লাস 1 4, তার মানে কি 44 ডিভাইডেড বাই 3, ফ্যান আউট দেওয়া আছে প্লাস 1, তাহলে পাইছি ভ্যালুটা পেয়ে গেছি। তারপর হচ্ছে কি সিস্টেম কমপ্লেক্সিটি হচ্ছে এই স্ট্রাকচার কমপ্লেক্সিটি এবং ডাটা কমপ্লেক্সিটিটা কি করে দিব, যোগ করে দিব, জাস্ট যোগ করে দিছি। বুঝতে পারছো? বুঝতে পারছি। এখন দেখো সেম এক্সাম্পল হচ্ছে এত 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 কিলো, কিলো লাইন ওয়াট দেওয়া আছে, মানে একটা প্রজেক্টে এতটা 200 কিলো, মানে 2000টা এত কোড দেওয়া আছে এবং ক্যালকুলেট করতে বলতেছে কি এফোর্ট, তারপর হচ্ছে টাইম, তারপর হচ্ছে এভারেজ স্টেপ সাইজ, তারপর এবং প্রোডাক্টিভিটি কি এটা যে কত, প্রোডাক্টিভিটি সমান সমান বলছিলাম কত ইকুয়াল ডিভাইডেড বাই কত ছিল। এই ফর্মুলা গুলো একটু মনে রাখতে হবে। এখন আমরা এখানে ক্ষেত্রে কোনটা ইউজ করবো এটা আমাদের বুঝে নিতে হবে। এখানে দেখো কি কি বের করতে বলছে, এফোর্ট বের করতে বলছে, টাইম বের করতে বলছে, স্টার্টিং সাইজ বের করতে বলছে, কার এই কোকো মডেলের, এই কোকো মডেল যেটা বলছিলাম কোকো মডেল, এই কোকো মডেলের ক্ষেত্রে এবার তুমি কোনটা ইউজ করবা, এই কোকো মডেল বেসিক কোকো মডেলের ক্ষেত্রে এই তিনটা ফর্মুলা থেকে কোনটা ইউজ করবা এটা তুমি কেমনে বুঝবা। এখান থেকে বলছিলাম কি, এখান থেকে এই ফর্মুলার ভ্যালুগুলো কি করতে হবে, মনে রাখতে হবে। এই দুইটা হচ্ছে কি তার কাঙ্ক্ষিত ফর্মুলা গুলো কি রাখতে হবে, মনে রাখতে হবে। এখন এখন দেখো এখানে বলে দিচ্ছে, দেখো এভারেজ, এভারেজ কি আছে, এক্সপিরিয়েন্স আছে। এভারেজ এক্সপিরিয়েন্স থাকলে কোথায় যাবে বলছিলাম সেমিতে, আর যদি শুধু এক্সপিরিয়েন্স থাকে তাহলে কোথায় যাবে, অর্গানিক
তারপর এখন যাবো কোথায়, সেমিতে। এই জন্য এখানে ওরা কি নিচ্ছে, এই দেখো এখানে জাস্ট এভারেজ বলছে, এই জন্য সেমি ডিটেকশনটা কি নিচ্ছে, বেছে নিচ্ছে। এই জন্য এটা প্যারামিটার গুলো একটু দেখবো। ফর্মুলা ছিল কি, এ ফুট সমান সমান ছিল কি, এ ইন্টু লাইন, তার মানে এল ও সি ইন্টু বি ছিল। এখানে ফর্মুলাটা ছিল এরকম, এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, 3 বসাইতে হবে 3। এগুলো সার থেকে মুখস্থ করতে হবে, ভ্যালুগুলো মুখস্থ করতে হবে, বুঝে নাই, এগুলো বোঝার কিছু নাই। তারপর বি এর ভ্যালু 1.12 বসাই দিয়ে যেটা পাবো এটা হচ্ছে কি, এই তো। তারপরে হচ্ছে এটা কি একক, তার মানে এখানে কি পি মানে হচ্ছে, পি এ মানে হচ্ছে এটার একক হচ্ছে পার্সেন্ট কি মান, মানে প্রতি মাসে কতজন পার্সেন্ট কাজ করতেছে, এটা হচ্ছে কি পিএম। তারপর দেখো ডেভেলপমেন্ট টাইম যদি বের করতে চাই তাহলে বলছিলাম কি সি, সি ইন্টু এখানে আসবে কত একক, মাঝখানে আসবে কত একক, ই টু দি পাওয়ার ডি। এটা ছিল কি টাইম ডিভিশনের ফর্মুলা, মুখস্থ করবা। সি এর ভ্যালু কত 2.5, ডি এর ভ্যালু কত 0.35, 0.35 বসছে। তারপরে একক টিপে দুটো কোথায়, আগে যে দুটো পাইছি এটা বসাইছি, বসানোর পরে এটার একক হচ্ছে মাসে আসবে। তারপর হচ্ছে স্টাফিং সাইজ বললে কি করব, এই একুটকে কি দিয়ে ভাগ দিব, একুট ডিভাইডেড বাই টাইম, স্টাফিং টাইম দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাব, আমরা ভ্যালু পেয়ে যাব। এটা হচ্ছে ফর্মুলা। এবারে স্টাফিং একক হচ্ছে কি পার্সন, এটার একক হচ্ছে কি পার্সন মান, এটা হচ্ছে শুধু মান, এটা হচ্ছে কি পার্সন। এগুলো একটু মনে রাখবা। প্রোডাক্টিভিটি বলছিলাম কত, কত লাইন আছে ডিভাইডেড বাই একুট, কত একুট দিয়েছি এটা দিলে বেরিয়ে আসবে। বুঝতে পারছো? এগুলো একটু ম্যাথ গুলো একটু ভালো মতো প্র্যাকটিস করিও, কেমন? ঠিক আছে।